গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। চলছে গপ্প মিলে ঠেকের বিশেষ নিবেদন, সমরেশ মজুমদারের কালোজয়ী উপন্যাস কালবেলা। আজ ষষ্ঠ পর্ব। শুরু করার আগে এখনো পর্যন্ত কি হয়েছে ছোট্ট করে বলে দিই। মাধবীলতা তার সমস্ত ভালোবাসা দিয়ে অনিমেষের অনিশ্চিত জীবনের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে। ওদিকে সুভাষদার আদর্শ অনিমেষকে ক্রমশ টানতে থাকে। দলের সঙ্গে অনিমেষের দূরত্ব বাড়তে থাকে। এর মধ্যে ছোট কাকা প্রিয়তোষ অনিমেষের সঙ্গে দেখা করতে আসে। চলে যাবার আগে এয়ারপোর্টে কাকার সঙ্গে দেখা করতে আসে অনিমেষ। তারপর তাহলে শুরু করা যাক। এসেছিস? হ্যাঁ, খুব দেরি হয়ে গেছে আমার। তোকে যা বললাম করিস, ওই প্যাকেট দুটো। হ্যাঁ, আর শোন, এদের সঙ্গে যোগাযোগ রাখিস, আখেরে কাজ দেবে। মনে রাখিস, প্রত্যেকটা স্টেপ সামনে এগিয়ে যাওয়ার জন্যই ফেলতে হয় অনি। কথাটা বলে ছোট কাকা ঘুরে সুটকেস হাতে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। অনিমেষ পেছন থেকে ডাকলো, ছোট কাকা। কি হলো? এই লোকগুলোকে কি আপনি লোভ দেখিয়ে গেলেন? কি বলছিস? আপনি যে রাশিয়ান সিগারেটের প্যাকেটটা দিয়েছিলেন, সেটা পাওয়ার জন্য আমার কমরেড বন্ধুরা লালায়িত হয়েছে। এরা নিশ্চয়ই আরও বড় কিছু প্রাপ্তির আশায় আপনার পেছনে ছুটছে। এদের নষ্ট করে আপনার কি লাভ হচ্ছে? উত্তরটা তোকে দেব না, তোকে অন্যরকম দেখাচ্ছে। তোরা কি চাস? এই করাপশন থেকে দেশটাকে বাঁচাতে চাই। শুনুন, যেসব লোকদের আপনি দেখে এসেছেন কিংবা নিজেদের মতো মনে করেন, তার বাইরেও কেউ কেউ আছে। অনি, ভারতবর্ষের এই সিস্টেমে তোর ওই কেউ কেউ লোকগুলো হয় না খেয়ে মরবে, না হয় একদিন দালাল হয়ে যাবে। অতএব ভেবে দেখ। আই ফিল পিটি ফর ইউ। ছোট কাকা আর দাঁড়ালেন না। সঙ্গীদের কাছ থেকে বিদায় নিয়ে ভেতরে চলে গেলেন। অনিমেষের প্রতিবাদ করতে ইচ্ছে হয়েছিল, কিন্তু হঠাৎ সে টের পেল তার কোনো জোর নেই। অনেক রাত্রে হস্টেলে ফিরল অনিমেষ। উল্টোডাঙ্গা থেকে সোজা হেঁটে এসেছে, ভীষণ ক্লান্তি শরীরে। আশেপাশের দোকান বন্ধ এখন, হস্টেলের গেট আধ ভেজানো। হঠাৎ পাশের ল্যাম্পপোস্টের ছায়া থেকে কেউ দ্রুত সরে এলো ওর কাছে। চমকে অনিমেষ তাকাতে হতভম্ব হয়ে গেল। সুভাষদা! ঝোড়ো কাকের মতো চেহারা। চাপা গলায় ডাকলো সুভাষদা। অনিমেষ? সুভাষদা, আপনি? অনিমেষ, তুমি কি আমাকে একটা রাত থাকতে দিতে পারো? নিশ্চয়ই, আসুন। দারওয়ানকে ম্যানেজ করে সুভাষকে নিজের ঘরে আনতে কোনো অসুবিধে হলো না অনিমেষের। অনিমেষ খাবার ঘর থেকে ঢাকা দেওয়া নিজের খাবারটা ওপরে নিয়ে এলো। জোর করে সুভাষদাকে রাজি করিয়ে ওই খাবার ভাগ করে খেয়ে অনিমেষ বলল, আপনি খাটে শুয়ে পড়ুন সুভাষদা, আমি নিচে শুচ্ছি। না না, এই তোমার তক্তাপোষটায় দিব্যি দুজনে কুলিয়ে যাবে, ব্যস্ত হয়েও না। সুভাষ একটা চারমিনারের প্যাকেট বের করে বলল, আচ্ছা অনিমেষ, আমরা দুজনেই তুমি বলবো। এরকম পরিস্থিতি আগে হয়েছিল না? আপনি বলাটা বন্ধ করো, ওদের দূরত্ব বেড়ে যায়। চারধার নিঃশব্দ। ট্রাম লাইন ঘুমিয়ে পড়লে কলকাতা যুবতী বিধবার মতো মাথা নিচু করে থাকে খানিকক্ষণ। হঠাৎ সুভাষ বলল, তোমার কোনো অস্বস্তি হচ্ছে না তো? এই যে হঠাৎ এসে জুড়ে বসলাম। তোমার বন্ধুরা, মানে আমি বিমানদের কথা বলছি, ওরা কিন্তু কৈফিয়ত চাইবেই। কেন? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া এখন আর কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। তাছাড়া আমার আর ভালো লাগছে না সুভাষদা। আসলে আমি পার্টির কাজকর্ম আর মানতে পারছি না। এত স্বার্থান্বেষী মানুষ পার্টির ওপর তলায় ছেয়ে গেছে যে এই দলের কাছ থেকে নতুন কিছু আশা করা যাবে না। প্রতি মুহূর্তে বিবেকের সঙ্গে লড়াই করার চাইতে নিষ্ক্রিয় হয়ে থাকা অনেক ভালো। আলো নিভিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আলোচনাটাকে হঠাৎ এভাবে থামিয়ে দেওয়ায় অনিমেষ অবাক হল। সুভাষ কি ওর কথা বিশ্বাস করছে না? ঘরের আলো নেভালেও একটা পাতলা আলো অন্ধকারে মাখামাখি হয়ে থাকে। অনিমেষ সুভাষের পাশে চুপচাপ শুয়েছিল। সে বুঝতে পারছিল
তার ঘুম আসবে না। এতকাল একা শুয়ে শুয়ে এমন একটা অভ্যেস তৈরি হয়ে গেছে যে এখন পাশে কেউ শুয়ে থাকলেই অস্বস্তি হয়। শুয়ে শুয়ে সে সুভাষের ব্যাপারটা চিন্তা করছিল। পার্টির সক্রিয় কর্মী হিসেবে সুভাষ খাদ্য আন্দোলন করেছে, অ্যাকশনে নেমেছে। এরকম একটা মুহূর্তে ও তাকে শিয়ালদার গলি থেকে গুলিবিদ্ধ অবস্থায় তুলে নিয়ে গিয়েছিল। তারপর পার্টির হয়ে বীরভূমের গ্রামে গ্রামে ঘুরে সংগঠনের কাজ করেছে দীর্ঘদিন। সুভাষই তাকে বিমানদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছে। আবার এই সুভাষকেই পার্টি থেকে দলবিরোধী কাজের জন্য তাড়িয়েও দেওয়া হয়েছে। সুভাষের সঙ্গে দেখা হয়েছিল বলে বিমানরা তার প্রতি অসন্তুষ্ট হয়েছিল। দল থেকে বেরিয়ে সুভাষদা এখন কি করছে? এখন তো পার্টির মধ্যে হাজারটা ফাটল। পাশাপাশি কংগ্রেসও স্বাভাবিক অবস্থায় নেই। কেন্দ্রে প্রধানমন্ত্রীর অকাল মৃত্যুতে কংগ্রেস যে দ্বিধায় পড়েছিল তা এখনো কাটেনি। নেহরু পরিবারকে আবার আঁকড়ে ধরা হয়েছে। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিল অনিমেষ তা সে জানে না। উঠে দেখল সুভাষ চেয়ারে বসে আছে। বাইরে এখনো তেমন রোদ ওঠেনি। সুভাষ হাসল। ঘুম হলো? অনিমেষ চট করে উঠে বসে দেখল সুভাষ যাওয়ার জন্য প্রস্তুত। সে আচমকা জিজ্ঞেস করল, আপনি এখন কি করছেন? কি করছি মানে? মানে রাজনীতির কথা বলছি। আচ্ছা, রাজনীতি কথাটা আবর্জনার চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে, ওদের সারও হয় না। আপনি কি আমাকে স্পষ্ট কিছু বলতে চাইছেন না? তুমি কিন্তু এখনো আপনি ছাড়তে পারলে না। ঠিক আছে সুভাষদা, আমি একটা রাস্তা খুঁজতে চাই। এভাবে ভালো লাগছে না। পার্টির সঙ্গে কাজ করা আমার পোষাবে না। ভেবেছিলাম এখন পড়াশুনো করবো, ওসব মাথায় রাখবো না। কিন্তু তোমার যে অবস্থা তা আমাদের অনেকেরই। হ্যাঁ, আমরা অন্যরকম চিন্তাভাবনা করেছি, কাজ শুরু হয়ে গেছে। আমরা বিশ্বাস করি ভারতবর্ষের স্বাধীনতা চীনের পথেই সম্ভব। আমরা সেটা অর্জন করতে চাই। এই মেরুদণ্ডহীন মানুষগুলো কিন্তু আমাদের হাতে স্বাধীনতা তুলে দেবে না অনিমেষ, আমাদের আদায় করতে হবে। আমরা মনে করি বন্দুকের নলই হলো মানুষের প্রকৃত শক্তির উৎস। অনিমেষ, আমরা একটা আগুন জ্বালতে চাই, যে আগুনে আমাদের নকল চামড়ার খোলস পুড়ে ছাই হয়ে যাবে। একটা নতুন ভারতবর্ষ নিজের পায়ে দাঁড়াবে শ্রেণীহীন সমাজ ব্যবস্থা নিয়ে। এটা কি এখনই সম্ভব? এ সম্পর্কে মাও সেতুংয়ের দেওয়া একটা চমৎকার উপমা মনে পড়ছে। আমরা এক থালা ভাত কি একবারে খেতে পারি অনিমেষ? থালার ভাত তো ধীরে ধীরে গ্রাস করে করে খেতে হয়, তাই না? সুভাষদা, আমাকে একটু বিশদ করে বলুন। এখন আমার সময় নেই ভাই। 8টার মধ্যে আমাকে এক জায়গায় পৌঁছতে হবে। তুমি এক কাজ করো, আমি তোমাকে একটা কাগজ দিয়ে যাচ্ছি, পড়লেই মোটামুটি বুঝতে পারবে আমরা ঠিক কী চাইছি। যদি কোথাও অস্পষ্টতা থাকে আলোচনা করা যেতে পারে। সুভাষ ব্যাগ থেকে কিছু কাগজপত্র বের করে তার থেকে একটা লিফলেট জাতীয় জিনিস তুলে অনিমেষের হাতে দিল। এনো। অনিমেষ সেটার উপর চোখ রাখতেই সুভাষ উঠে দাঁড়ালো। বিমানদের সঙ্গে তোমার সম্পর্ক ছিন্ন করেছো? না, মানে মৌখিকভাবে কিছু হয়নি। আমি জানতাম তোমাকে সরে আসতেই হবে। সিদ্ধান্ত নেবার পর আশা করব তুমি সম্পর্ক রাখবে না, তাতে ভুল বোঝাবুঝি বাড়ে। ও আরেকটা কথা, এখন থেকে যা করবে সাবধানে করবে। ও আর এই কাগজটা প্রকাশ্যে রাখার দরকার নেই, বুঝলে? আপনি কি আজ সন্ধ্যাবেলায় আসছেন? মানে এখানে থাকবেন তো? না ভাই, আমাকে আজই বর্ধমান যেতে হবে। ও, তাহলে আপনার সঙ্গে আমার কবে দেখা হচ্ছে? দরজায় দাঁড়িয়ে সুভাষ বলল, তুমি নিজের মন পরিষ্কার করো, আমি সময় হলেই যোগাযোগ করব। ঝড়ের মতো নিচে নেমে গেল সুভাষ। অনিমেষ চুপচাপ বসে থাকল বেশ কিছুক্ষণ। তারপর উঠে দরজাটা বন্ধ করে দিয়ে এসে আবার বিছানায় শরীর এলিয়ে দিল। লিফলেটটা কয়েকটা পাতার। ভারতবর্ষের বর্তমান কমিউনিস্ট পার্টিগুলো বৈপ্লবিক পরিবর্তনের অতীত প্রতিশ্রুতিগুলো বিস্মৃত হয়ে ঔপনিবেশিক সংসদীয় কাঠামোয় নিজেদের মানানসই করে নিয়ে রাজ্য সরকার পাওয়ার জন্য বেশি মন দিয়েছেন। এর প্রতিক্রিয়া হয়েছে তরুণ কমিউনিস্টদের মধ্যে
তৃতীয় বিশ্বে বিপ্লবের কেন্দ্রস্থল গ্রাম। এই তত্ত্বকে আরও এক ধাপ এগিয়ে লিন পিয়াও গ্রাম দিয়ে শহর ঘেরার তত্ত্ব প্রয়োগ করে গণমুক্তির সংগ্রামকে জোরদার করতে যে আহ্বান জানিয়েছেন তা আমরা সর্বান্তকরণে সমর্থন করি। আমাদের দেশের ইতিহাস হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও সামন্তবাদী শোষণের বিরুদ্ধে ভারতবর্ষের বীর কৃষক শ্রেণীর বিরামহীন সংগ্রামের ইতিহাস। ভারতবর্ষের মোট জনসংখ্যার শতকরা 75% হলেন কৃষক এবং এরাই সবচেয়ে বেশি শোষিত। তাই সশস্ত্র কৃষক গেরিলা দল সংগঠিত করে গ্রামে গ্রামে অঞ্চল ভিত্তিক ক্ষমতা দখল করতে হবে। শহরের মধ্যবিত্ত শ্রেণী চিরকালই সুবিধাবাদী, পৃথিবীর সব দেশেই সেটা দেখা যায়। শহরের এই শ্রেণীর কর্মীদের শ্রেণীচ্যুত হয়ে ভূমিহীন ও গরিব কৃষকের পাশে গিয়ে লড়াই করতে আহ্বান জানানো হচ্ছে। অনিমেষ বাকি লিফলেটটা শেষ করল। একবার নয়, বেশ কয়েকবার সে খুঁটিয়ে খুঁটিয়ে আগা গোড়া পড়ে নিল। পড়তে পড়তে ও শরীরের শিরায় শিরায় যেন নতুন পায়ের শব্দ পাচ্ছিল। একটা নতুন ভারতবর্ষ সৃষ্টি করার পরিকল্পনা শুরু হয়ে গেছে। শোষকের বিরুদ্ধে শোষিতের সংগ্রাম। অনিমেষের মনে হল এই পথ একমাত্র পথ। দুদিন মাধবীলতা ইউনিভার্সিটিতে আসেনি। না বলে কয়ে হঠাৎ ডুব দেবার মেয়ে তো ও নয়। অনিমেষ অস্থির হয়ে পড়ল। নিমতার বাড়িতে গিয়ে খোঁজ নেবার ইচ্ছে হলেও ঠিক সাহসে কুলোচ্ছিল না। মাধবীলতার সঙ্গে তার সম্পর্কের কথা সহপাঠীরা ইতিমধ্যেই জেনে গেছে, কিন্তু অনিমেষ কারো সঙ্গে যেচে মাধবীলতাকে নিয়ে কথা বলেনি। তাই এখন কি করা যায় তা আলোচনা করার মতো কোনো বন্ধুকে পেল না সে। গতকাল একটা কাণ্ড হয়ে গিয়েছে। ক্লাস থেকে বেরিয়ে ও কফি হাউসের দিকে হাঁটছিল। এমন সময় সুদীপ ওকে ডাকল। কি ব্যাপার অনিমেষ, তোমার তো পাত্তাই পাওয়া যাচ্ছে না। ভাবছিলাম তোমার খোঁজে হস্টেলে কাউকে পাঠাবো। তা তুমি রোজ ক্লাস করছো? হ্যাঁ। সে কি, তাহলে আমাদের সঙ্গে দেখা করছো না কেন? আজকাল আর সময় পাই না, পরীক্ষা আসছে। তুমি কি আর ইউনিয়নের সঙ্গে যুক্ত থাকতে চাইছো না অনিমেষ? না। কেন? আমার মনের সঙ্গে আপনাদের কাজকর্ম মিলছে না। যে পথটাকে সমর্থন করতে পারছি না সে পথে হাঁটতে আমার বিবেকে বাধে। তুমি কি ভেবে চিন্তে কথা বলছো? না ভেবে বলছি। এ ধারণা কেন হচ্ছে? কারণ তোমার সম্পর্কে পার্টির নেতাদের কেউ কেউ ইন্টারেস্টেড। অনিমেষ, তোমার কি কারোর সঙ্গে দেখা করার কথা ছিল? না তো। অনিমেষের মনে পড়ল সেই ভদ্রলোককে যিনি কাকার হোটেলে তাকে কৃতার্থ করতে চেয়েছিলেন। অনিমেষ, অনিমেষ, এক সেকেন্ড। তুমি কি নেক্সট ইলেকশনে কন্টেস্ট করছো না? তুমি নিশ্চয়ই জানো এবারে তোমাকে কি পোর্টফোলিও দেওয়া হবে। না সুদীপদা, আমাকে ছেড়ে দিন। আপনাদের পথ আমার জন্য নয়। যদি চান তো আমার রেজিগনেশন লেটার পাঠিয়ে দেবো, কারণ এখনও তো কমিটি মেম্বার আছি আমি। তোমার সঙ্গে কি সুভাষ সেনের যোগাযোগ হয়েছে? না, মানে আমার তো তাই মনে হচ্ছে। আপনি বুদ্ধিমান। অনিমেষ আর দাঁড়াল না। রাস্তায় নেমে মন খুব হালকা হয়ে গেল। অনিমেষের মনে হচ্ছিল অনেক দিন জ্বরে ভোগার পর যেন আজ তার শরীর নিরুত্তাপ। কফি হাউসে ঢুকে একটা টেবিলে কিছু চেনা ছেলেদের সাথে বসল অনিমেষ। কিছুক্ষণেই মাধবীলতা হল ঘরে ঢুকে এদিক ওদিক তাকাচ্ছিল। অনিমেষকে দেখতে পেয়ে কাছে এগিয়ে এলো। হাই, তোমার এখন কোনো কাজ আছে? না। তাহলে চলো, এখানে বড্ড ভিড়, কথা বলা যাবে না। ওরা বেরিয়ে এলো। মাধবীলতাকে খুব চঞ্চল দেখাচ্ছে। মুখে ঘাম, কপালে খুচরো চুল এসে পড়েছে, যেন খুব গম্ভীর। জামা কাপড়ও আজ অন্য দিনের মতো উজ্জ্বল নয়। কলেজ স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে মাধবীলতা বলল, বসন্তে চলো। বসন্তের বারান্দায় বসে দুটো মোগলাই পরোটার অর্ডার দিল মাধবীলতা। দিয়ে এক গ্লাস জল ঢক ঢক করে খেল। অনিমেষ দেখল ওর গলার নীলচে চামড়ার ভেতর দিয়ে জলটা যে নেমে যাচ্ছে তা স্পষ্ট বোঝা গেল। রুমালে মুখ মুছে একটু শান্ত হলে অনিমেষ জিজ্ঞাসা করল, এবার বলো তো কি হয়েছে?
মাধবীলতা ওর চোখের দিকে তাকালো। কিছু একটা খোঁজার চেষ্টা এবং শেষ পর্যন্ত দুষ্টুমি মাখা হাসিতে মাধবীলতার চোখ দুটোকে উজ্জ্বল দেখল অনিমেষ। কথা না বলে তাকিয়ে থাকা সময়টায় বড় অস্বস্তি হয়। সে পরিস্থিতিটাকে সহজ করার জন্য বলল, দুদিন এলে না কেন? শরীর খারাপ হয়েছিল? না তো। তাহলে বাড়িতে কোনো গোলমাল হয়েছিল? সে তো লেগেই আছে। দুদিন দেখোনি, আমি ভাবলাম নিশ্চয়ই বাড়িতে গিয়ে হাজির হবে। হতাম যদি জানতাম আমি গেলে তুমি কোনো অসুবিধায় পড়বে না। তবে আর 2-3 দিন না এলে কি করতাম জানি না। থাক, আর বীরত্ব দেখাতে হবে না। এই জানো, আমার চাকরিটা হয়ে গেছে। সত্যি? কিন্তু তুমি কি পরীক্ষা দেবে না? কেন দেব না? ক্লাস তো প্রায় শেষ হয়ে এলো, বাকিটা মাঝে মাঝে এসে ম্যানেজ করে নেব। আর পড়াশোনার ব্যাপারে তো তুমি রইলে। আমি? বাহ, একসময় আমি তোমার নোটস টুকেছি, এবার তুমি করবে আমার জন্য। তোমাকে আমার জন্য মোটেই চিন্তা করতে হবে না মশাই, ও আমি ঠিক ম্যানেজ করে নেব। তোমার কপাল খুব ভালো, কেউ চাকরি পাচ্ছে এ খবর সচরাচর শোনা যায় না। কপাল যদি বলো তাহলে সেটা আমার একার নয়, আমাদের। অনিমেষ মাধবীলতার মুখের দিকে অপলকে তাকালো। ওর খুব ইচ্ছে করছিল এখনই ওকে শরীরশেখর এবং হেমলতার কাছে নিয়ে যায়। আই, ওভাবে তাকাবে না। কিভাবে? জানি না, আমাদের এখনো অনেক কিছুর জন্য অপেক্ষা করতে হবে। ওভাবে তাকালে আমার সবকিছু গোলমাল হয়ে যায়। অনিমেষ হঠাৎ বুকের মধ্যে এক ধরনের চাপ অনুভব করল। পুরুষ মানুষ যদি কোনো নারীর আষ্টে পৃষ্ঠে জড়ানো ভালোবাসা না পায়, তাহলে তার বেঁচে থাকা অর্থহীন। অনি, আবার কি ভাবছো? ডাকটা কত মিষ্টি লাগলো ওর। এই প্রথম তাকে অনি বলে ডাকলো মাধবীলতা। সেটা অবশ্য বুঝতে না দিয়ে অনিমেষ বলল, আমি ভাবছি এবার থেকে তোমার দেখা পাবো কি করে। তুমি রোজ কি এতটা আসবে? কেন আসবো না? নিশ্চয়ই আসবো। তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। এই 2 দিন তো দেখলাম। অমন করে বলো না। 2 দিন ধরে এই চাকরিটার জন্য যা চরকিবাজি করছি, আসতে পারিনি বলে আমারই খারাপ লেগেছে। ভেবেছিলাম একেবারে এসে তোমাকে সুখবরটা দেব, দিলাম। খাওয়া হয়ে গেলে মাধবীলতা কবজি ঘুরিয়ে সময় দেখল, তারপর বলল, চলো। কোথায়? আমি যদি বলি নরকে, তুমি যাবে না? চিন্তা করব, কারণ সেখানে নাকি বিশাল কড়াইয়ে গরম তেল দিনরাত ফোটে গেলেই চুবিয়ে দেবে। কথায় তোমার সঙ্গে আমি পারবো না। আমি শ্যামবাজার যাব, তুমি আমার সঙ্গে চলো। কাজটা কি? বাসস্থান খুঁজতে। আমার একটা থাকার জায়গা চাই না? 2টো লেডিস হস্টেলের খবর পেয়েছি, চলো গিয়ে দেখি সেখানে জায়গা আছে কিনা। এতক্ষণে সব কথা মনে পড়ল অনিমেষের। চাকরি পেলেই বাড়ি থেকে বেরিয়ে আসবে বলে জানিয়েছিল মাধবীলতা। সেটা যে এতটা স্থির সিদ্ধান্ত তা অনুমান করতে পারেনি। হঠাৎ উত্তেজিত হয়ে কিছু করে ফেললে সারা জীবন মেয়েটাকে এজন্য আফসোস করতে হবে। অনিমেষ জিজ্ঞাসা করল, আচ্ছা ব্যাপারটা কি এতই সিরিয়াস? মানে এখনই হস্টেলে থাকতে হবে এমন কিছু কি হয়েছে? তুমি কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না। যদি অ্যাডজাস্ট করে বাড়িতে থাকা যায়। অনি, একটা মেয়ে ঠিক কিরকম পরিস্থিতি হলে বাড়ি থেকে বেরিয়ে হস্টেলে উঠতে চায় তা তুমি বুঝবে না। তোমার কি ভয় হচ্ছে? আমি বাড়ি থেকে বেরিয়ে এলে তুমি তুমি জড়িয়ে পড়বে? শীষের বল যেন আচমকা কেউ অনিমেষের বুকের ভেতর গড়িয়ে দিল। সে দ্রুত মাধবীলতার হাত ধরে বলল, ছি, বাবা বলেছেন যদি বিয়ের ব্যাপারে আমি স্বাধীনতা চাই তাহলে আর 1 মাসের মধ্যে যেন নিজের ব্যবস্থা করে বাড়ি থেকে চলে যাই। শর্ত দিয়েছেন, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে ওঠা চলবে না। আমি অনেক ভেবেছি জানো, তোমাকে ভালোবাসার পর আর অন্য কোনো পুরুষকে স্বামী বলে মেনে নিতে পারবো না। এই সময় স্কুলের চাকরিটা না পাওয়া গেলে যে কি করতাম জানি না। আমি তোমার কাছে কখনো কিছু চাইবো না অনি, শুধু একটাই অনুরোধ, কখনো আমাকে ভয় পাইয়ে দিও না। অনিমেষ এতক্ষণ চুপচাপ কথাগুলো শুনছিল। শুনতে শুনতে ওর মনে হচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব ওকে মাধবীলতার উপযুক্ত হতে হবে।
এই মেয়েটির সামান্যতম অসম্মান মানেই তার বেঁচে থাকাটা লজ্জার। অনিমেষ উঠে দাঁড়ালো। চলো। মাধবীলতা মাথা নিচু করে হাঁটছিল। কিছুক্ষণ নীরবে চলতে চলতে অনিমেষের হঠাৎ মনে হলো এই মেয়েটির সঙ্গে সেই মেয়েটির কোনো মিল নেই। ইউনিভার্সিটি থেকে প্রথম আলাপের দিন যে মেয়েটি ওর সঙ্গে শিয়ালদা অবধি হেঁটে গিয়েছিল সে ছিল ঝর্ণার মতো তেজি, ছটফটে। আর এখন যে ওর সঙ্গে হাঁটছে সে নদীর মতো গম্ভীর, গভীর। প্রথম জনের সঙ্গে কথার খেলা করা যায়, এর মধ্যে সব কথা ডুবিয়ে দিতে হয়। আমাকে বিশ্বাস করো, বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। কিছু বললে? না। কলেজ স্ট্রিটের ভিড়ের মধ্যে পাশাপাশি হাঁটতে হাঁটতে হঠাৎ মাধবীলতা ওর হাত স্পর্শ করল। হয়তো কাকতালীয়, কিন্তু অনিমেষ শিহরিত হল। ওর মনে হলো মুখ ফুটে না বললেও মাধবীলতা ওর কথা বুঝতে পেরেছে। অনেকগুলো হস্টেলে খোঁজ করলো ওরা, কিন্তু লাভ হলো না। সন্ধে হয়ে আসছে, নিমতায় ফিরতে রাত হয়ে যাবে মাধবীলতার। শোনো, এখন বাড়িতে যে টেনশন চলছে তাতে বেশি রাত করে ফেরা উচিত নয়। হস্টেলগুলোতে গিয়ে আমিই খোঁজ নিয়ে নেব, তোমাকে যেতে হবে না। যদি খালি থাকে কোথাও তাহলে আমি একটা ব্যবস্থা করে ফেলবো। কথাটা শুনে মাধবীলতা ব্যাগ খুলে 100 টাকার নোট বের করল। তাহলে এটা রাখো, ব্যবস্থা করতে হলে তো টাকা লাগবে। অনিমেষ টাকাটার দিকে তাকালো। ওই টাকাটা হাত পেতে নিতে সংকোচ হচ্ছিল ওর। তার উচিত নিজেই ওটা দিয়ে দেওয়া, কিন্তু এখন তার পক্ষে সেটা অসম্ভব। এটা আমার জমানো টাকা, নাও। মোহনলাল স্ট্রিট ধরে ওরা হেঁটে আসছিল। হঠাৎ অনিমেষ নিজের নামটা শুনতে পেল। অনিমেষ! মহিলা কণ্ঠ। মাধবীলতাও শুনেছিল। পেছন ফিরে আবছা অন্ধকারে কাউকে দেখতে না পেয়ে অনিমেষ বলল, কেউ আমাকে ডাকলো না? তাই তো শুনলাম। এমন সময় একটি বাচ্চা মেয়ে ছুটতে ছুটতে পাশের গলি দিয়ে বেরিয়ে এলো। জানালো বৌদি অনিমেষকে ডাকছে। বৌদি? অনিমেষ মাধবীলতার মুখের দিকে তাকালো। বৌদিটি আবার কে? কি করব? যাও একবার দেখে এসো, আমি এখানে দাঁড়াচ্ছি। কিন্তু তোমার তো দেরি হয়ে যাচ্ছে। তাছাড়া কে না কে অন্ধকারে ভুলও করতে পারে। চলো একসঙ্গে গিয়ে একটু দাঁড়িয়েই ফিরে আসি। অনিমেষের কথায় অনিচ্ছা সত্ত্বেও মাধবীলতা গলিতে ঢুকল। একটু এঁকে বেঁকে একটা দোতলা বাড়ির সিঁড়ির কাছে গিয়ে মেয়েটি ওপরে যেতে বলল। অনিমেষ মাধবীলতাকে নিয়ে সিঁড়ি ভেঙে ওপরে উঠতেই ভূত দেখার মতো চমকে উঠল। নীলা? সবুজ ডোরাকাটা শাড়ি আর কালো জামা নীলার শরীরে, কিন্তু শরীরটাকেই চিনতে কষ্ট হয়। এই সামান্য সময়ের ব্যবধানে নীলার চেহারায় অজস্র ধুলো জমা পড়েছে। অনিমেষের হতভম্ব মুখের দিকে তাকিয়ে নীলা হাসল। কোনো কোনো মেয়ে আছে, সময় যার কাছ থেকে সব কেড়ে নিলেও হাসিটাকে দখল করতে পারে না। নীলার এই হাসি ঠিক সেই রকম, অহংকারী। অমন করে কি দেখছো? এসো। তুমি এখানে? এখানেই তো থাকি, আমাদের বাড়ি। এসো, ঘরে এসো। অনিমেষ মাধবীলতার দিকে তাকালো। ওর চোখে কিছুটা কৌতূহল, কিছুটা বিব্রত ভাব। ইশারায় ওকে নিশ্চিন্ত করে সঙ্গে আসতে বলল অনিমেষ। নীলার পেছন পেছন বারান্দা ডিঙিয়ে ঘরে ঢুকলো ওরা। ঘরে ঢুকে নীলা বলল, এপাশের জানলায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখতে পেলাম তুমি যাচ্ছ। আমি তোমার নাম ধরে চেঁচিয়েছিলাম। নীলার এই ঘরের সঙ্গে ওর হস্টেলের কোনো ফারাক নেই। আসবাব বলতে একটা বড় তক্তাপোষ, বিছানায় চাদর পাতা, এক কোনায় আলনায় কয়েকটা ময়লা কাপড় ঝুলছে, ঘরের অন্য কোনায় স্টোভ এবং রান্নার জিনিসপত্র। ও পাশের ঘর থেকে নীলা দুটো কাঠের চেয়ার টানতে টানতে নিয়ে এলো। বাবার মুখে নীলার ব্যাপারটা শুনেছিল সে, কিন্তু ব্যাপারটা যে এই পর্যায়ে তা ভাবতে পারেনি। দেবব্রতবাবুর বাড়িতে সে যখন ছিল তখন দেখেছে ওরা কি বিলাসের মধ্যে বাস করতেন।
সেই নীলা এখন যে ঘরটাকে আমার ঘর বলছে তার সঙ্গে ওই জীবনটাকে একটুও মেলানো যায় না। মাধবীলতাকে বসতে বলে অনিমেষ অন্য চেয়ারটা টেনে নিল, নিয়ে বলল, তোমার সঙ্গে এর আলাপ করিয়ে দিই, এর নাম মাধবীলতা। আপনাকে আমি চিনি, ইউনিভার্সিটিতে দেখেছি। আপনি বোধহয় আমার সিনিয়র ছিলেন। তোমরা এক ক্লাসে পড়ো বুঝি? হ্যাঁ। অনিমেষ, তোমার চেহারা কিন্তু বেশ পাল্টে যাচ্ছে। মফস্বলের গন্ধটা আর একদম নেই। বেশ অ্যাট্রাকটিভ হয়েছ। তুমি একটুও পাল্টালে না। কে বলল? তুমি এই ঘরে বসেও বলছো আমি আগের মতো আছি? এদিকে এসেছিলে কোথায়? ওর জন্য একটা হস্টেল দেখতে, জায়গা পাওয়া গেল না। তুমি কি বাইরে থাকো? এই তখন থেকে তুমি বলে যাচ্ছি, কিছু মনে করো না। তুমিও আমাকে তুমি বলতে পারো। মাধবীলতা এমনভাবে মাথা নাড়ল যেন তুমি বলাতে সে কিচ্ছু মনে করছে না, কিন্তু নীলার প্রথম প্রশ্নটার জবাব দিল না সে। এবার নীলা দরজার কাছে গিয়ে সেই বাচ্চা মেয়েটাকে ডেকে আনলো। তারপর একটা ছোট কেটলি ঘরের কোণা থেকে নিয়ে ওর হাতে দিয়ে নিচু গলায় কিছু বলতেই সে ঘাড় নেড়ে ছুটে গেল। আপনি কি আমাদের জন্য কিছু আনতে পাঠালেন? আমার কিন্তু একটুও খাবার ইচ্ছে নেই। কেন? আমার ফেরার তাড়া ছিল। বেশি দেরি হবে না, রাস্তার ওপাশেই চায়ের দোকান। নীলার বাড়িতে চায়ের ব্যবস্থা নেই, দোকান থেকে আনাতে হচ্ছে। অনিমেষ এর পেছনে কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। তাছাড়া ও যতই সহজ ভঙ্গিতে কথা বলার চেষ্টা করুক, কোথাও একটা অস্বস্তি আছে তা বেশ বোঝা যাচ্ছিল। ভদ্রলোককে দেখছি না। হ্যাঁ, ও বেরিয়েছে, আসবে এক্ষুনি। তোমাদের তো আবার হাতে সময় নেই, না হলে বলতাম একটু বসে যেও। নীলা কথাগুলো শেষ করতেই নিচে থেকে একটা লোক উঠে এলো। আধবয়সী পাকানো চেহারা, ভালো ভাড়াটের সন্ধান নিয়ে এসেছে। ঠিক আছে, কিন্তু একটু যদি ঘুরে আসেন অসুবিধা হবে? এই ঘন্টাখানিক বাদে এলেই হবে। লোকটা চলে গেল। অনিমেষ লুকোচুরিটা স্পষ্ট বুঝতে পারল। নীলা অন্তত আর্থিক সুখে নেই। এই সময় মেয়েটি চা নিয়ে এলো। অনিমেষ দেখল যেভাবে হস্টেলে বাইরে থেকে চা আনিয়ে ওরা ভাগ করে খায়, সেভাবে নীলা 2টো কাপ আর একটা টিন থেকে বিস্কুট বের করে ডিশে ঢেলে এগিয়ে দিল। আমার একটা চাকরি দরকার অনিমেষ, ওর উপর খুব প্রেশার পড়ছে, একা সামলে উঠছে না। অনেকগুলো স্কুলে অ্যাপ্লাই করেছি কিন্তু হচ্ছে না। কোথাও মেয়েদের চাকরি খালি আছে শুনলে আমাকে জানিও, কেমন? মেসমশাই মানে তোমার বাবা এসব জানেন তুমি চাকরি খুঁজছো? খুব প্রয়োজন হলে? না, অন্তত আমরা বলতে চাইনি। সত্যি কথা বলতে কি, বাবার সঙ্গে সেই বাড়ি ছাড়ার দিন থেকে আমার দেখা নেই। নেই কেন? তুমি কিছু শোনোনি? শুনেছি মানে এইটুকু যে তুমি নিজে পছন্দ করে বিয়ে করে বাড়ি থেকে চলে এসেছো, ব্যাস। তুমি সেটা শোনার পর আমাদের বাড়িতে যাওনি? না, অস্বস্তি হচ্ছিল। ওরা ব্যাপারটাকে কিভাবে নিয়েছেন জানি না তো, তাই। মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে বাপ মা কিভাবে নেয়। ওহ অনিমেষ, তুমি এখনো মফস্বলী রয়ে গেছো। তুমি গেলে অবশ্য খুব খাতির পেতে, কারণ তোমার সঙ্গে আমি বের হইনি। মাধবীলতা, তুমি কিছু মনে করছো না তো ভাই? চায়ের কাপ মাটিতে নামিয়ে রেখে অনিমেষ সোজা হয়ে বসল। এমন কি ব্যাপার হয়েছিল যার জন্য একদম বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হলো? প্রেম। তোমাকে যা দেখেছি তার সঙ্গে এই অবস্থাটা মেলাতে পারছি না, কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। সেটা তোমার অক্ষমতা, আমার নয়। এই সময় মাধবীলতা উঠে দাঁড়ালো। তোমরা না হয় কথা বলো, আমি চলি। ওমা, তা কি হয়? তোমাকে ছেড়ে অনিমেষ এখানে গল্প করবে বসে? এটা কি ভালো দেখায়? ও আমার সহ্য হবে না। হে, আপনি কি বলছেন? ঠিক বলছি। আচ্ছা, তোমার সঙ্গে ওর তো বেশ জানাশোনা। কখনো তুমি ওকে আসতে বলেছো কোথাও, আর ও সেখানে সময় মতো আসেনি, এমনটা হয়েছে? মনে পড়ছে না। তবেই দেখো, তোমার মনে পড়ে অনিমেষ? পড়ছে। সেদিন আমার পায়ে খুব... না,
কোনো কৈফিয়ত শুনতে চাই না। যে কোনো কারণেই হোক তুমি আসতে পারোনি। আমি তোমাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছি না যে তুমি সাফাই গাইবে। আসলে সেদিন আমাকে খুব বড় একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল। একা ভেবে উঠতে পারছিলাম না বলে তোমাকে আসতে বলেছিলাম। নীলা ওদের বারান্দা অবধি এগিয়ে দিল। এতক্ষণ নীলার কথাবার্তা বলার ধরন অনিমেষের ভালো লাগছিল না, কিন্তু একটা প্রশ্ন বারবার তাকে বিদ্ধ করছিল। নীলার স্বামী কে? এত বন্ধুদের সঙ্গে ঘুরে ও কোন ভাগ্যবানকে বিয়ে করল? যাকে করল তার আর্থিক অবস্থা যখন এই রকম, তখন এমন কি বিশেষ যোগ্যতা তার আছে? আরেকদিন এসে তোমার মিস্টারের সাথে আলাপ করে যাব। চোখের আড়াল না হওয়া পর্যন্ত নীলাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখল অনিমেষ। ইতিমধ্যে বেশ রাত হয়েছে। মাধবীলতা দ্রুত হাঁটছিল। অনিমেষ পাশাপাশি চলতে চলতে বলল, কেমন দেখলে নীলাকে? ভালোই তো। তোমার খুব বন্ধু ছিলেন উনি? তা একরকম বলতে পারো, আবার নাও পারো। কলকাতায় আসার পর হাসপাতাল থেকে গিয়ে যাদের বাড়িতে আমি থেকেছিলাম, সেই ভদ্রলোকের মেয়ে নীলা। তখন অত্যন্ত আধুনিকা, আমার পক্ষে পাল্লা দেওয়া মুশকিল ছিল, এবং সে চেষ্টাও আমি করিনি। আমি আসলে ওকে বুঝতে পারি না। প্রথম দিনও আমাকে বলেছিল ওর নাম নীলা, এবং সেটা অনেকে সহ্য হয় না, বোঝো। মুখের ওপর সত্যি কথা বলেছিলেন? হ্যাঁ, কিন্তু সেই মেয়ে যখন এরকম আর্থিক অনটনে রয়েছে, স্রেফ জেদের বসে বিয়ে করে, আজ কেমন অস্বস্তি হয়। কেন? উনি যদি বৈভবের চেয়ে এই কষ্টটাকেই আনন্দের মনে করেন, তাহলে তোমার চিন্তার কি আছে? ভালোবেসে যখন কেউ সিদ্ধান্ত নেয়, তখন সে অনেক কিছু অবহেলায় ছেড়ে আসতে পারে, বিশেষ করে মেয়েরা। শ্যামবাজারের মোড়ে অনিমেষ বলল, একটা কথা বলবো? নীলারা যখন একটা ঘর ভাড়া দিতেই চাইছে, তখন সেটা তুমি যদি নিতে তাহলে কেমন হতো? হয়তো একটু বেশি খরচ হতো। যা, তা কি কখনো হয়? আমি খাবো কোথায়? স্কুলে যা মাইনে দেবে সবই তো বেরিয়ে যাবে। আর ওই মহিলাও আমাকে ভাড়া দিতেন না। কেন? আমি বললে নিশ্চয়ই দিত। তুমি ঠিক বুঝবে না। নীলাকে তুমি বুঝতে পারোনি। তুমি বুঝেছো? অনেকটা। উনি যে খুব শিগগিরই মা হতে যাচ্ছেন, এটা বুঝতে পেরেছো? কি? না না, পারিনি, হার মানছি। যাই হোক, আমি হস্টেলে থাকতে চাইছি আর 5টা মেয়ের সঙ্গে। কোথাও ঘর ভাড়া করে থাকলে নানান কথা উঠবে, একটা মেয়ে একলা আছে জানলে লোকের কৌতূহল বাড়েই। তাছাড়া তুমিও তখন হুটহাট চলে আসবে আমার ঘরে, সেটাও আমি চাই না। আমি তোমার কাছে যাই, এটা চাইছো না? ভুল করলে। আমি হস্টেলে থাকলে তুমি দেখা করতে যাবে বই কি, কিন্তু একটা ঘরে আমি একলা স্বাধীনভাবে আছি, সেখানে তুমি এসো, এটা আমি চাই না। তুমি তাহলে আমাকে বিশ্বাস করো না? তোমাকে নয়, আমি নিজেকেই বিশ্বাস করি না। এরকম অকপট স্বীকারোক্তি কোনো মেয়ে করতে পারে? অনিমেষের ইচ্ছে করছিল মাধবীলতার হাতটা জড়িয়ে ধরে, কিন্তু এই হাজার হাজার মানুষের ভিড়ে তা সম্ভব নয়। এই সময় একটা 78-এর সি বাস এসে থামতেই মাধবীলতা বলল, আমি চলি। কালকে আসছো? দেখি। না, এসো। মাধবীলতা হাসল। তারপর বাসে উঠে দরজার হাতল ধরে দাঁড়িয়ে রইল ভিড়ের মধ্যে যতক্ষণ অনিমেষকে দেখতে পাওয়া যায়। অ্যামহার্স্ট স্ট্রিটের মেয়েদের হস্টেলে জায়গা পাওয়া গেল। চট করে হস্টেল কিংবা মেস বলে মনে হয় না। লাল বাড়িটার সামনে এক চিলতে বাগান, শৌখিন মানুষের বাড়ি বলেই মনে হয়। রাত হয়েছে, কিন্তু অফিস ঘরটা তখনও খোলা ছিল। হস্টেলের সুপার নানা প্রশ্ন করলেন। অনিমেষ স্পষ্ট জানালো, আমার এক সহপাঠিনী সম্প্রতি স্কুলে চাকরি পেয়েছেন। কোনো কারণে তার পক্ষে বাড়ি থেকে স্কুলে যাওয়া সম্ভব নয়, ওর জন্যই জায়গা খুঁজছি। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার হস্টেলের অন্য মেয়েরা যে আচরণ করে সে তার থেকে ব্যতিক্রম হবে না। ভদ্রমহিলা অনিমেষের স্পষ্টতায় খুশি হলেন। ঠিক হলো 2 দিনের মধ্যে ওরা টাকা দিয়ে যাবে। বাইরে বেরিয়ে আসতেই একটা হইচই শব্দ উঠল। কেশব সেন স্ট্রিট থেকে একদল ছেলে ছুটে আসছে। এপাশের লোকজন পালাচ্ছে। তারপরই দুম দুম করে কয়েকটা বোমা ফাটল চৌমাথায়। চারধারে লোক আতঙ্কে আড়ালে যাচ্ছে। অনিমেষ ফুটপাথে দাঁড়িয়ে ব্যাপারটা দেখল।
একটা ছেলে রোগা ঢ্যাঙা হাতে দুটো বোম নিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছে, শাসাচ্ছে কাউকে। তার ভয়ে জায়গাটা এখন মধ্যরাতের মতো নির্জন। অনিমেষের ইচ্ছে হলো ওকে জিজ্ঞাসা করে কেন সে এমনটা করছে, কিন্তু তখনই ছেলেটা আবার দৌড়ে কেশব সেন স্ট্রিটে ফিরে গেল। কয়েক পা হাঁটতে হাঁটতে অনিমেষের খেয়াল হলো এই জায়গাটা ভালো নয়। কাগজে দেখেছে প্রায় গোলমাল লেগে থাকে এখানে, বোমাবাজি হয়। এই রকম জায়গায় মাধবীলতাকে থাকতে হবে। ব্যাপারটা নিয়ে চিন্তিত হতে গিয়েই হেসে ফেলল অনিমেষ। আজ নয় কাল সারা বাংলাদেশেই যদি এরকম হয়ে যায় তাহলে? পয়লা তারিখে খুব ভোরেই ঘুম ভেঙে গেল অনিমেষের। আজ মাধবীলতা বাড়ি থেকে বেরিয়ে হস্টেলে আসবে। কথা আছে সকাল ৮টার মধ্যে অনিমেষ বেলঘরিয়া স্টেশনে ওর জন্য অপেক্ষা করবে। প্রথম দিন অনিমেষ সঙ্গে গেলে মাধবীলতার সুবিধে হবে। অনিমেষ চেয়েছিল নিমতার বাড়িতে যেতে, কিন্তু মাধবীলতা তাতে কিছুতেই রাজি হয়নি। মাধবীলতা তার জীবনের এই ঝুঁকির সঙ্গে ওকে জড়াতে চাইছে না, এটা ভাবলেই নিজেকে অক্ষম বলে মনে হচ্ছিল অনিমেষের। এই মেয়ে যা কিছু করবে তা নিজের দায়িত্বে করতে চায়। অনিমেষের অস্বস্তিটা এইখানেই। অনিমেষ দ্রুত তৈরি হয়ে নিল। একটি মেয়ে আজ তার জন্যে জীবনের বাঁধা রাস্তার সব সুখ ত্যাগ করে বেরিয়ে আসছে, এটুকু ভাবলেই নিজেকে সম্রাট বলে মনে হয়। কে? ঠিক এই সময় দরজায় শব্দ হলো। বাইরে থেকে কেউ সাড়া না দেওয়ায় সে একেবারে বেরিয়ে যাওয়ার জন্য দু হাতে দরজা খুলতেই চমকে উঠল। বাইরে এখন ঝকঝকে রোদ্দুর, আর সেই রোদ্দুর পেছনে রেখে মাধবীলতা দুই চোখে হাসছে। তুমি? মাধবীলতার দুটো চোখের চাহনি নিঃশব্দে অনেক কথা বলে দিচ্ছে। একটা হলুদ শাড়ি পরে আসায় সমস্ত চেহারায় মিষ্টি ঔজ্জ্বল্য এসেছে। বিব্রত অবাক অনিমেষের মুখের দিকে তাকিয়ে মাধবীলতা বলল, রাগ করেছ? কি আশ্চর্য, রাগ করবো কেন? কিন্তু তুমি এখানে এলে কি করে? সাধারণত কেউ দেখা করতে এলে দারোয়ান এসে খবর দিয়ে যায়। অনিমেষ দেখল সুন্দরী একটি মেয়ে ভেতরে এসেছে, এ খবর ঘরে ঘরে জানাজানি হয়ে যাচ্ছে। কারণ এক একটা অজুহাত দেখিয়ে অন্যান্য বোর্ডাররা বাইরে বেরিয়ে মাধবীলতাকে দেখছে। তোমার ঘরে যেতে বলবে না? আমার ঘর? ওর খুব ইচ্ছে করছিল মাধবীলতাকে ভেতরে নিয়ে যেতে, কিন্তু পর মুহূর্তেই সচেতন হয়ে গেল সে। খবরটা প্রচারিত হতে বেশি সময় লাগবে না। হস্টেলের নিয়মকানুন তো আছেই। একটি অবিবাহিতা মেয়ে ছেলেদের হস্টেলে একা বসে গল্প করছে, এই খবর ইউনিভার্সিটিতে দারুণ মুখরোচক হবে। সে কোনো কথা না বলে দরজায় তালা লাগিয়ে বলল, চলো বেরোবো, কাজ আছে। ওকে কথা বলার সুযোগ না দিয়ে অনিমেষ সিঁড়ির দিকে এগোলো। হস্টেলের এই ছাদের ঘরে আজ অবধি কোনো মেয়ের পদার্পণ হয়নি। যতটা করলে অভদ্রতা না মনে হয়, ঠিক ততটা আগ্রহ নিয়ে বারান্দায় বারান্দায় ছেলেরা তোয়ালে জড়িয়ে দাঁড়িয়ে আছে। মাধবীলতা অনিমেষের পেছন পেছন নিচে নেমে এসে জিজ্ঞাসা করল, কোথায় কাজ আছে তোমার? বেলঘরিয়া স্টেশনে। ইয়ার কি না, এমন মুখের ভঙ্গি করছিলে না যে মনে হচ্ছিল এসে খুব অন্যায় করেছি। অন্যায় কিছুটা হয়েছে বই কি, ওইভাবে হুট করে উপরে উঠে যাওয়া তোমার উচিত হয়নি। আফটার অল এটা ছেলেদের হস্টেল। গেটে এসে অনিমেষ চারধারে নজর বুলিয়ে দারোয়ানকে দেখতে পেল না। রাস্তায় নেমে মাধবীলতা বলল, বাহ, সেটা আমি জানবো কি করে? এখানে এসে দেখলাম কেউ নেই। একটু ভেতরে ঢুকে তোমার নাম জিজ্ঞেস করতেই একজন ঘরটা দেখিয়ে দিল। ডেকে দেবার কেউ না থাকলে আমি কি করব? কিন্তু তুমি আমাকে ভেতরে বসতে বললে না কেন? নিজের ওপর বিশ্বাস নেই বলে। অভদ্র বলে মাধবীলতা মুখ ঘুরিয়ে নিল। অনিমেষ ঘাড় ঘুরিয়ে ওর মুখখানা দেখল। আচমকা বেশ লাল দেখাচ্ছে। এবার কাজের কথাটা বলো তো, সাত সকালে কেন এখানে হাজির হলে? আর একটু দেরি হলেই তো আমি বেরিয়ে যেতাম। বলছি, কিন্তু তার আগে সত্যি করে বলো তো, তুমি রাগ করোনি তো?
আমি তোমার ঘরে উঠে গিয়েছিলাম বলে? আচ্ছা মেয়ে তো, বললাম না আমি রাগ করিনি। ওরা পাশাপাশি হেঁটে হাতিবাগানে এলো। রেস্তোরাঁয় সবে ঝাঁট পড়েছে, চেয়ারগুলো টেবিলের ওপর উল্টে রাখা। অনিমেষ রাস্তার ধারে কেবিনে ঢুকল। কেবিনটা ছোট, দেওয়াল ঘেঁষে টেবিল। ওরা বসতেই সামনের হাতিবাগান বাজারের ওপরটায় চোখ পড়ল। চেয়ারে বসে মাধবীলতা বলল, জানো, কাল রাত্রিরে না একদম ঘুমোতে পারিনি। অনিমেষ তাকালো। মাধবীলতাকে প্রথম থেকে একটু অন্যরকম দেখাচ্ছিল। আজ অবধি কখনো সে মাধবীলতাকে ভোরবেলা দেখেনি। তাই একটু আলস্য মাখানো অযত্ন মুখে চুলে। স্নানের পর মেয়েদের শরীরে যে টান টান তেজ থাকে তা ভোরবেলায় পাওয়া যায় না। ভোরবেলায় তাই মেয়েদের কাছের মানুষ বলে মনে হয়। ঘুম হয়নি কেন? কোনোদিন তো বাড়ির বাইরে থাকিনি। একা নতুন জায়গায় কিছুতেই ঘুম আসছিল না, নানান চিন্তা আসছিল, আর ভাবছিলাম কখন সকাল হবে। নতুন জায়গা মানে? তুমি কি গতকালই চলে এসেছো? কেন, কি হয়েছিল? চলে আসতে হলো। ভয় ছিল গতকাল থেকেই আমায় থাকতে দেবে কিনা, কিন্তু সুপারকে বলতে দেখলাম রাজি হয়ে গেলেন। নইলে যে কি বিপদে পড়তে হতো। কি হয়েছিল? বাড়িতে গিয়ে মাকে বললাম, তোমরা যদি চাও তো আমি হস্টেলে চলে যেতে পারি। মা বললো, তোমার বাবার সঙ্গে বুঝে নাও, আমি এর মধ্যে নেই। বাবা আমাকে দেখা মাত্রই জানতে চাইলেন আমি কারো প্রেমে পড়েছি কিনা। অস্বীকার করলাম না। তারপর যা হয়ে থাকে তাই হলো। আমি নাকি ওর মুখ পুড়িয়ে দিয়েছি, দুধ কলা খাইয়েছেন কাল সাপকে, বললেন মত পরিবর্তন করতে। অসম্ভব শুনে জানিয়ে দিলেন আমার মুখ দর্শন করতে চান না, আমি যেন এই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যাই। আমারও খুব রাগ হয়ে গিয়েছিল। জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম। ওরা জানতেও চাইলো না কোথায় যাচ্ছি। তো একটা কাগজে নিজের ঠিকানাটা লিখে রেখে এলাম। ভালো লাগছে না একটু। দেখো লতা, পরে অনুশোচনা করাচ্ছে সময় থাকতেই শুধরে নেওয়া ভালো। হাজার হোক ওরা তোমার মা বাবা। এই একটা কথা তুমি কতবার বললে? তুমি কিছুতেই বুঝছো না একটা মেয়ে বাড়ির প্রতিকূল মনোভাবের বিরুদ্ধে কতক্ষণ লড়তে পারে। অনবরত চাপ দিচ্ছে সবাই বিয়ের জন্য। আজ থেকে 2 বছর আগে হলে হ্যাঁ বলতে কোনো অসুবিধে হতো না, স্বচ্ছন্দে বিয়ে হয়ে যেত আমার। কিন্তু এখন আমি কি করে রাজি হই? যেসব মেয়ে মনে করে মনের কোনো সতীত্ব নেই, আমি সে দলের নই। শরীরের চেয়ে মন আমার কাছে কম মূল্যবান নয়। যে চোখে আমি তোমাকে দেখেছি সেই চোখে আমি অন্য পুরুষকে দেখব কি করে বলো তো অনি? মাধবীলতার মুখে এখন ভাঙচুর, চোখ দুটো ভরা পুকুর। অনিমেষের বুকের মধ্যে পাথর গড়াতে লাগলো। নিজের অজান্তেই ও একটা হাত মাধবীলতার কাঁধে রাখল। কেঁদো না, কেঁদো না লতা, তোমার চোখে জল একদম মানায় না, আমি সহ্য করতে পারবো না। কিছুদিন যেতে দাও, দেখবে ওরা নিজেদের ভুল বুঝতে পারবেন, নিশ্চয়ই জেদ করবেন না। আর তুমি যদি কোনো অন্যায় না করো তাহলে তো কেউ তোমার দোষ দেবে না। আমি বাড়ি থেকে চলে এসেছি এই খবরটা আত্মীয়রা জানা মাত্রই তোর নাম রটাতে শুরু করবে, কিন্তু তাতে আমার কিছু এসে যায় না। মাধবীলতা মুখ নামিয়ে কথা বলছিল। এই সময় পায়ের শব্দ হলো। খেয়াল হতেই অনিমেষ হাত সরিয়ে নিল মাধবীলতার কাঁধ থেকে। 2 হাতে 2 প্লেট টোস্ট আর 2টো চায়ের কাপ নিয়ে লোকটা আশ্চর্য কৌশলে চলে এলো। টেবিলে ওগুলো রেখে অভ্যস্ত হাতে পর্দা নামিয়ে দিয়ে লোকটা চলে গেল। সঙ্গে সঙ্গে ঘরটার চেহারা পাল্টে গেল। পর্দাটার দিকে তাকিয়ে অনিমেষের একবার মনে হলো উঠে সরিয়ে দেয় ওটাকে। সেই সময় মাধবীলতা বলল, তুমি আমাকে কখনো কষ্ট দিও না। এই কথা বলছো কেন? আমার যেন মাঝে মাঝে মনে হয় তোমার কোথাও অস্বস্তি আছে। কিরকম? আমার বাড়ি থেকে বেরিয়ে আসার ব্যাপারটায় যেন তোমার কোথাও অস্বস্তি রয়ে যাচ্ছে। সত্যি করে বলো তো, আমি কি তোমার উপর কিছু চাপিয়ে দিচ্ছি? লতা, না অনি, আমি যা করছি নিজের দায়িত্বেই করছি। তোমার যদি মনে হয় জড়িয়ে যাচ্ছ তাহলে স্বচ্ছন্দে সরে যেতে পারো। আমার খুব কষ্ট হবে, সারা জীবন হয়তো কাঁদবো, কিন্তু আমি তোমার গলার কাঁটা হয়ে আছি, আমার সহ্য হবে না অনি। অনিমেষ আর পারল না।
চকিতে 2 হাতে মাধবীলতাকে জড়িয়ে ধরল সে। বোধহয় একটা সুতোর আড়ালে নিজেকে ধরে রাখছিল মাধবীলতা। আর পারল না। অনিমেষের বুকে মুখ রেখে হু হু করে কেঁদে ফেলল। অনিমেষের সমস্ত শরীর এখন অচৈতন্য। 2 হাতে মাধবীলতার মুখ তুলে স্পষ্ট গলায় বলল, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। এই প্রথম কোনো যুবতী শরীরকে বুকের ওপর অনুভব করল অনিমেষ। চোখের সামনে মাধবীলতার ভেজা স্ফীত ঠোঁট চুম্বকের মতো তাকে টানছিল। ধীরে ধীরে মুখ নামালো অনিমেষ। তারপর সেই উষ্ণ নরম সিক্ত ঠোঁটে আকণ্ঠ চুম্বন করল। ঠোঁটের স্পর্শের মধ্যে দিয়ে অনিমেষ মাধবীলতার সব অন্ধকার মুছিয়ে দিল। মাধবীলতার সব না বলা কথা জেনেও নিল। ও তুমি হয়ে যেতে পারো রাত পরি, যদি অনুমতি দাও হাত ধরি। লুকিয়ে বর্ষা নামে ঘর ভেসে যায়, তুমি তো কখনো ভুল বোঝো না আমায়। দিন শেষে বৃথা সব আলোচনা, হতে পারে তুমি আমি দুর্ঘটনা। আমি হারিয়ে গিয়েছি মিছিলে, আর হলো না আমার ঘরে ফেরা। আমি হারিয়ে গিয়েছি মিছিলে, আর হলো না আমার ঘরে ফেরা। চেতনা ফিরতেই মুখ সরিয়ে নিল মাধবীলতা। আস্তে আস্তে তার হাত শিথিল হল। যেন একটু লজ্জা পেয়েই সে সরে বসতে চাইল। মুখে এখনো একটা মিষ্টি অথচ নোনতা সুখের স্বাদ। অনিমেষ চোখ বন্ধ করল, আর তখনই সেই বন্ধ চোখের পাতায় আচমকা সেই দুপুরটা ছিটকে চলে এলো। জলপাইগুড়ি শহরের বিরামকরের বাড়িতে সদ্য কিশোর অনিমেষ। সামনের বিছানায় রম্ভা শুয়ে রয়েছে জ্বর তপ্ত শরীরে। বিশ্রী পোড়া বিড়ির স্বাদ পেয়েছিল যেন অনিমেষ। জ্ঞানে কিংবা অজ্ঞানে সেই তার প্রথম চুম্বন। আজ অনিমেষের মনে হলো এতদিনে সেই বিশ্রী স্মৃতিটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। শেষ পর্যন্ত অনিমেষ সামনে রাখা প্লেট টেনে নিয়ে বলল, খাও। ভালো লাগছে না। কেন? সে তুমি বুঝবে না। খেয়ে নাও। সকাল থেকে কিছু খাওনি আর আজে বাজে বকা হচ্ছে। খাও বলছি। টোস্টের প্লেটটা মাধবীলতার সামনে এগিয়ে দিল অনিমেষ। খাওয়া হয়ে গেলে মাধবীলতা বলল, আমি কিন্তু তোমার ভরসায় পরীক্ষা দেব। আমার ভরসায়? আমি তো পড়াশোনা শুরুই করিনি। এবার করো। আচ্ছা লতা, আমি ভবিষ্যতে কি করব বলে তুমি ভাবছো? মানে আমি কিরকম চাকরি বাকরি করবো বলে তুমি আশা করো? ওসব আমি কিছুই ভাবিনি। একটা কিছু তুমি নিশ্চয়ই করবে, আর যাই করো আমি সমর্থন করব। কোনো কথা হলো? বাংলায় এমএ পাস করে চাকরি পাওয়া যাবে না। অধ্যাপনা বা মাস্টারি করার মতো ব্রাইট রেজাল্ট আমার হবে বলে তো মনে হচ্ছে না। তখন কি হবে তাই ভাবছি। আমার চাকরি তো রয়েছে। আশ্চর্য মেয়ে। কেন? আমার তো 2 হাত পাই আছে। ইয়ার কি করো না, আমার ব্যাপারে তুমি একটু সিরিয়াস নও। খুব বেশি সিরিয়াস বলেই কিছু ভাবি না। না, আমার ভয় হচ্ছে হয়তো তোমাকে আমি সুখী করতে পারবো না। সেদিন সুভাষদার সঙ্গে কথা হওয়ার পর থেকে আমার চিন্তা ভাবনা সব পাল্টে যাচ্ছে। যদি এমন সময় আসে যখন আমি বাঁধা ধরা জীবনে না থাকি, তাহলে তুমি কি করবে লতা? কিছু না, এখন যা করছি তাই করব। মাধবীলতা অনিমেষের হাত নিজের 2 হাতের মধ্যে নিয়ে বলল, অনি, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তুমি সাধারণ নও। ঘর সংসারের বাঁধা জীবনে তোমাকে মানায় না।
সেটা করতে গেলে তোমার ওপর অন্যায় হবে। তোমার পক্ষে যেটা স্বাভাবিক তাই তুমি করবে। আমি কোনোদিন তোমার বাধা হয়ে দাঁড়াবো না। আচ্ছা লতা, এত ছেলে থাকতে তুমি আমাকে ভালোবাসলে কেন? কি মনে হয় তোমার? জানি না। তুমি কেন ভালোবাসলে? অনিমেষ মাধবীলতার চোখের দিকে তাকালো। সেই চোখ হাসছে। মনে মনে সে বলল, তোমায় না ভালোবাসলে আমি মরে যেতাম। কিন্তু মুখে কিছু বলল না সে, কারণ মাধবীলতার চোখের হাসি এখন ঠোঁটে ছড়িয়েছে। অনিমেষ হেসে ফেলল শব্দ করে। ওদের 10টা আঙুল এখন পরস্পরকে আঁকড়ে ধরেছে বিশ্বাসে। শুনছেন গপ্পমীরে ঠেকের বিশেষ নিবেদন সমরেশ মজুমদারের কালোজয়ী উপন্যাস কালবেলার 6ঠ পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। প্রথমেই জেনে নেওয়া দরকার আমরা কি চাই। আমরা যারা এখানে রয়েছি তারা কমিউনিস্ট পার্টির সঙ্গে কাজ করেছি। আমরা মনে করি এই পার্টির পথে সাধারণ মানুষের মুক্তি কখনোই আসতে পারে না। গরিব মানুষগুলো নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির এই ভাওতাবাজির কাছে বারংবার ঠকে ভোলে, কিন্তু প্রতিবাদ করার সাহস করে না। ঘরে এখন পিন ফেলা নৈশব্দ। সিঁথির এই বাড়িটায় সুভাষদার সঙ্গে অনিমেষ এসেছে খুব সাবধানে। যিনি কথা বলছিলেন তার নাম মহাদেব সেন। কমিউনিস্ট পার্টি থেকে যাঁরা বিতাড়িত হয়েছেন ইনি তাঁদের অন্যতম। এখন দলের কর্মসূচি ঠিক করা হচ্ছে। ওয়াল পোস্টার লেখা হবে। 2জন ছেলেকে বেছে নেওয়া হলো। মহাদেববাবু বললেন, তোমরা রং নিয়ে আজ রাত থেকেই বরং লেগে পড়ো। দমদম স্টেশন থেকে চিড়িয়া মোড় আর ওদিকে সিঁথির মোড় পর্যন্ত 3-7 মধ্যে যতটা সম্ভব কভার করবে। মনে রাখতে হবে এমন সব দেওয়াল বেছে নেওয়া হবে যা সহজেই মানুষের চোখে পড়ে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখন এই স্লোগানগুলি লেখা হবে: বুর্জুয়া সংবিধান নিপাত যাক, পার্লামেন্ট শুয়োরের খোঁয়ার, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, বন্দুকের নল শক্তির উৎস, বিপ্লব দীর্ঘজীবী হোক। তোমরা এগুলো কপি করে নাও। প্রথম দিকে শুধু পুলিশের কাছেই বাধা পাবো, কিন্তু পরবর্তীকালে কংগ্রেস এবং সিপিএম প্রতিরোধ করবেই। সেজন্য সংগঠন শক্তি আরও জোরদার করতে হবে। আলোচনা সভা ভাঙলে সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছিল। আজ রাত 12টার সময় দমদম স্টেশনের সামনে একটি ছেলে আসবে সরঞ্জাম নিয়ে। অনিমেষ আর সুভাষদা ওর সঙ্গী হবে। অন্যজন কাজ শুরু করবে সিঁথির মোড়ে। অনিমেষ বেরিয়ে আসছিল। মহাদেববাবু বললেন, একটু বসো, তুমিও থাকো সুভাষ। তারপর ঘর ফাঁকা হয়ে গেলে বললেন, অনিমেষ, আমাদের কাজ নিয়ে তোমার কোনো দ্বিধা আছে? না, আমি এখন বিশ্বাস করি এই পথেই দেশের মুক্তি সম্ভব। এদেশে কমিউনিজম প্রতিষ্ঠা করতে গেলে বিপ্লব অবশ্যই প্রয়োজন। কিন্তু এই দেশের কমিউনিস্ট পার্টির চেহারা যখন একটু একটু করে বুঝতে শুরু করলাম, তখন অদ্ভুত বিষাদ এলো। এদের কাজকর্মের সঙ্গে মার্কস কিংবা লেনিনের কোনো সম্পর্কই নেই। আমি নিষ্ক্রিয় হয়ে পড়েছিলাম। এমন সময় সুভাষদার মাধ্যমে এই কর্মসূচি জানতে পারলাম। ঠিক এই রকম রাস্তায় তো আমি খুঁজছিলাম। তুমি যে কোনো মুহূর্তে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত? অবশ্যই। তোমার বাড়িতে কে আছেন? মানে আমি তোমার অ্যাটাচমেন্টের কথা জানতে চাইছি। আমার ঠাকুরদা, বাবা মা এবং পিসিমা। ভাই বোন নেই। তুমি পরিবারের একমাত্র সন্তান, ওরা তো তোমার উপর নির্ভর করবেন। আমি ছেলেবেলা থেকে দেখে আসছি দাদু, পিসিমা এবং বাবা মা পরস্পরের উপর নির্ভর করতেই অভ্যস্ত। আর আমার দাদুর কথা বলছি, এদেশের বর্তমান কাঠামো ভেঙে ফেলতে যদি বিপ্লবের ঢেউ আসে এবং আমি যদি সেই আয়োজনে থাকি, তাহলে তিনি অখুশি হবেন না। বেশ, সমস্যা তাহলে আর কিছু রইল না। তোমাকে যদি এই মুহূর্তে খুব বড় দায়িত্ব দেওয়া হয়, তুমি নেবে? বলুন। গতকাল তোমার সঙ্গে আলাপ হওয়ার পর কথাটা আমার মনে হয়েছে। আজ খোঁজ খবর নিয়েছি, অবশ্য সুভাষও তোমার হয়ে বলেছে আমাকে। তোমার বাড়ি উত্তর বাংলায়। চা বাগানের মানুষদের তুমি নিশ্চয়ই চেনো কিছুটা। আমাদের কর্মসূচির প্রথম পদক্ষেপ শহরের মানুষকে পরিস্থিতি সচেতন করা এবং গ্রামে বা মফস্বলে শ্রমিক কৃষক সংগঠিত করে এগিয়ে যাওয়া। আমি আজই এ নিয়ে কথা বলবো। তুমি যদি রাজি থাকো তাহলে যে কোনো মুহূর্তে তোমাকে ওখানে যেতে হতে পারে। আমি রাজি।
খুশি হলাম। পৃথকভাবে ওরা বেরিয়ে এসে চিড়িয়া মোড়ে দেখা করতেই সুভাষদা বলল, অনিমেষ, তুমি কি ভেবে চিনতে সব কাজ করছো? তোমার এমএ পরীক্ষার সামনে কিন্তু। তাতে কি হয়েছে? না, এখনই কলকাতা ছাড়লে পরীক্ষা দিতে পারবে? সুভাষদা, আমি যে বিষয় নিয়ে এমএ পড়ছি তাতে ডিগ্রি পাওয়া কিংবা না পাওয়ায় কোনো পার্থক্য নেই। তাছাড়া আমরা যা করতে চলেছি তা সম্ভব হলে এ ধরনের ডিগ্রির কোনো প্রয়োজন হবে না। আর শুধু পরীক্ষা দেওয়ার কথা যদি বলেন তাহলে তো যে কোনো মুহূর্তেই এসে দিয়ে দেওয়া যায়। আরে তাহলে এতদিন এমএ পড়ছিলে কেন? কিছু করতে হয় তাই। তাছাড়া আমি এমএ পড়ছি এই ভাবনাটা অনেককেই নিশ্চিন্ত রাখতো। তোমার আর কারো কাছে জবাবদিহি দেওয়ার নেই? প্রশ্নটা শুনেই অনিমেষের চোখের সামনে মাধবীলতার মুখটা ভেসে উঠল। যে মেয়ে তার জন্যে এক কথায় ঘর ছেড়ে বেরিয়ে এসেছে তার সঙ্গে কথা বলাটা জরুরি ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো আজ যদি সে পিছিয়ে আসতো তাহলে বাকি জীবনটা বেঁচে থাকার কোনো কারণ থাকতো না। সে যাই করুক নিশ্চয়ই মাধবীলতা তাকে সমর্থন করবে। মাধবীলতা তার থেকে মোটেও ভিন্ন নয়। অনিমেষ উত্তর দিল, সুভাষদা, সেটা দেওয়া হয়ে গেছে। কার কাছে? আমার নিজের কাছেই। ঠিক 12টার সময় ওরা মিলিত হলো। সামনের রাস্তা দিয়ে এখন কদাচিৎই গাড়ি যাচ্ছে। নিস্তব্ধ এই রাত্রিরে দেওয়ালের গায়ে অক্ষরগুলো জন্ম নিচ্ছিল। বন্দুকের নলই শক্তির উৎস। অনিমেষ ভাবছিল, অস্ত্র শিক্ষা যখন একান্ত প্রয়োজন তখন তার শিক্ষকও দরকার। আর যাই হোক, ধুতি সামলে রাইফেল ছোঁড়া যায় না। আচ্ছা সুভাষদা, বিপ্লবের জন্য কত বন্দুক দরকার হিসেব করেছেন? যদি প্রয়োজন হয় তাহলে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ এক একটি বন্দুকে রূপান্তরিত হবে। ওদিকে ততক্ষণে লেখাটা শেষ হয়ে গেছে। ওরা পরবর্তী জায়গার জন্য এগিয়ে গেল। শেঠ লেনের মুখে একটা ভালো জায়গা বেছে নিয়ে ওরা কাজে লেগে পড়ল। পাশের একটা রোয়াকে অনিমেষ বসেছিল। সুভাষদার রাস্তার উল্টো দিকে জলবিয়োগ করে এসে দাঁড়াতেই গলি থেকে 5-6 জন লোক দৌড়ে এসে ওদের সামনে থমকে দাঁড়ালো। একটু থতমত হয়ে নিজেদের মধ্যে আলোচনা করে ওরা 2-3টে দলে ভাগ হয়ে ছুটে গেল এপাশ ওপাশ। ওরা চলে যাওয়া মাত্র দূরে কোথাও আওয়াজ উঠল। চিৎকার করছে কেউ এবং ক্রমশ শব্দটা বাড়তে লাগলো। শব্দটা এগিয়ে আসছিল, যেন অনেক লোক কাউকে তাড়া করে আসছে। লোকগুলো কারা হতে পারে বলুন তো? বুঝতে পারছি না। ওয়াগন ব্রেকার কিংবা ডাকাত হতে পারে। এখানে থাকা ঠিক নয়, জলদি পাচালো। আঁকার জিনিসপত্র হাতে নিয়ে ওরা চিড়িয়া মোড়ের দিকে জোরে হাঁটতে লাগলো। ওরা যখন রেডিও গলির মুখে পৌঁছেছে ঠিক তখনই সামনের রাস্তায় 2টো হেডলাইটকে ছুটে আসতে দেখল। অনিমেষ চাপা কণ্ঠস্বর শুনতে পেল, অনিমেষ, লুকিয়ে পড়ো চটপট। সে কিছু বুঝে ওঠার আগেই জিপটা পাশে এসে দাঁড়ালো শব্দ করে। 2-3 জন লোক লাফ দিয়ে নেমে চেঁচিয়ে উঠল। অনিমেষ সেই মুহূর্তেই আর চোখে দেখতে পেল তার পাশে শুধু আঁকিয়ে ছেলে দুটোর একজন ভীত মুখে দাঁড়িয়ে আছে। সুভাষদা কথাটা বলেই কি করে যে হাওয়ায় মিলিয়ে গেল কে জানে। একজন মোটা মতো লোক জিপে বসেই জিজ্ঞাসা করল, এত রাত্রে এখানে কি করছেন? 2টো হাত মাথার উপরে অনিমেষ বলল, প্রয়োজন ছাড়া কেউ বের হয়? যা প্রশ্ন করেছি তার উত্তর দিন। কি করছিলেন? লেখালেখি। লেখালেখি? রাত্রির বেলা রাস্তায় ঘুরে আপনারা পদ্য লিখছেন? পদ্যের আপনি কিছু বোঝেন? শাট আপ! আমাকে পদ্য বোঝানো হচ্ছে? নাম কি? অনিমেষ মিত্র। ততক্ষণে 2 জন পুলিশ ওর সর্বাঙ্গ হাতিয়ে দেখেছে। ওর সঙ্গী ছেলেটিও বাদ পড়েনি, কিন্তু তার হাত থেকে ওরা 2টো রং মাখা তুলি উদ্ধার করে বীর দর্পে অফিসারটির দিকে এগিয়ে গেল। কোন পার্টি? পার্টি নয়। ঠিক সেই সময় শেঠ লেন থেকে 3-4 জন লোক খুব উত্তেজিত হয়ে বেরিয়ে পড়ল। পুলিশের জিপ দেখে ওরা ছুটে আসতে 3 জন কনস্টেবল এগিয়ে গেল অনিমেষদের পাশ থেকে। স্যার, একটু আগে এখানে কয়েকটা লোক একটা বাড়ির দরজা ভেঙে ডাকাতি করেছে।
বাধা দিতে গিয়ে বাড়ির একটি ছেলে খুন হয়েছে স্যার। ওরা যখন এইসব কথা পুলিশকে জানাচ্ছে তখন অনিমেষের পাশে দাঁড়িয়ে আঁকিয়ে ছেলেটি ফিস ফিস করে বলল, চলুন পালাই। চোখের ইঙ্গিত করে ছেলেটি আচম্বিতে দৌড় শুরু করলো। পেছনের নর্দমার পাশ দিয়ে সরু একটা পথের মধ্যে ছেলেটা ছুটে গেল। নিজের অজান্তেই পা চালালো অনিমেষ। সে যখন নর্দমা পেরিয়ে সরু পথটার মুখে, ঠিক তখনই পুলিশগুলোর নজর পড়ল এদিকে। সঙ্গে সঙ্গে হৈ হৈ আওয়াজ উঠল। একটা থান ইট অনিমেষের শরীর ঘেঁষে তীব্র বেগে ছুটে দেওয়ালে লেগে টুকরো টুকরো হয়ে গেল। চকিতে ঘাড় ঘুরিয়ে অনিমেষ দেখল কতগুলো শরীর তার দিকে ছুটে আসছে। অন্ধকার গলির ভেতরে অনিমেষ প্রাণপণে ছুটছিল। উল্টো দিকে একটা তেতলা বাড়ির পেছন দিক। চিৎকার চেঁচামেচিতে দোতলার ঘরে আলো জ্বলে উঠেছে। এই পাশে সাঁচির বেড়ার ঘরগুলোর দিকে চকিতে নজর বোলাতে গিয়ে একটা ছোট ফাঁক চোখে পড়ল। কোনো রকম দ্বিধা না করেই অনিমেষ সেই ফাঁক দিয়ে এগিয়ে গেল। তারপর দ্রুত পা চালালো বাইরে বেরোবার পথটার দিকে। গলিটা সরু, দুপাশে বস্তি বাড়ি। কয়েক পা পিছনে এগোতে কাশির শব্দ কানে এলো। অনিমেষ দেখল একটা দাওয়ার উপর দ হয়ে বসে আছে কেউ। কাশিটা তারই গলা থেকে আসছে। সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেল অনিমেষ। লোকটি কারোর জন্য অপেক্ষা করছে এত রাত্রে, কিন্তু তাকে এত কাছে দেখেও ভুল করছে কেন? নিজের অজান্তেই অনিমেষ বলল, হ্যাঁ, রাত কত হলো, এত দেরি করতে হয় বাপ, আমি যে ঘুমোতে পারি না। ঠিক এই সময় ওপাশের বস্তিতে কথাবার্তা শোনা গেল। জায়গাটায় দাঁড়ানো আর নিরাপদ নয়। অনিমেষ ইতস্তত করছিল। এতক্ষণে সে বুঝে গেছে বৃদ্ধ চোখে দেখতে পায় না। কোনো কিছু চিন্তা না করে সে দাওয়ায় উঠে এলো। দরজাটা ভেজানো। বারান্দায় দাঁড়িয়ে থাকতে আর সাহস হচ্ছিল না, অথচ ভেতরে যেতেও কুণ্ঠা হচ্ছিল, কারণ ঘরের ভেতরে আর কে আছে সে জানে না। তাকে দেখে নির্ঘাত চিৎকার উঠবেই। এ বাড়ির সমস্ত লোকই তো আর অন্ধ হতে পারে না। অনিমেষ নিঃশব্দে বুড়োর দিকে এগিয়ে গেল। সঙ্গে সঙ্গে দরজায় শব্দ হলো। অনিমেষ চকিতে ঘাড় ঘুরিয়ে দেখল দরজায় একটি রোগা শরীর দাঁড়িয়ে আছে। এত রোগা যে দেখলেও বিশ্বাস হয় না। আধো অন্ধকারেও সেই মুখ চোখে বিস্ময় ফুটে উঠল। তারপরই চিৎকার করার জন্যে মুখটা হাঁ হলো। অনিমেষ সঙ্গে সঙ্গে দুটো হাত জড়ো করে বলল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি নির্দোষ। একটা টর্চের আলো এগিয়ে আসছে। অনিমেষ দেখল বৃদ্ধা দরজা থেকে সরে দাঁড়ালো সামান্য, এবং প্রথম সুযোগেই সে ঘরের ভেতরে চলে এলো। ঘর অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছে না সে, কারণ বৃদ্ধা এর মধ্যে দরজা ভেজিয়ে দিল এবং তীক্ষ্ণ কণ্ঠস্বরে জানতে চাইল, কে তুমি? আমি রাজনীতি করি মা। শেষ শব্দটি উচ্চারণ করার আগে অনিমেষের একটুও মানসিক প্রস্তুতি ছিল না, তাই নিজের কানেই শব্দটা কেমন যেন ঠেকল। ভোটের লোক? না না, আমরা অন্য রাজনীতি করতে চাই। কে তুই? বাইরে হাঁক উঠল। আমি নিবারণ দাস। আপনারা কে? বুড়োর গলা। পুলিশ। এখানে বসে আছিস কেন? ঘুম আসে না বাবু, চোখে দেখি না, ঘুমও আসে না। এ শালা অন্ধ। এদিকে কাউকে আসতে দেখেছিস? আমি তো চোখে দেখি না বাবু। ফালতু সময় নষ্ট গেছে। এই ফিরে চলো। কয়েক মুহূর্ত বাদেই গলিটা নিস্তব্ধ হয়ে গেল। কাঠ হয়ে দাঁড়িয়েছিল অনিমেষ। এতক্ষণের উত্তেজনায় শরীর আর খাড়া থাকতে চাইছিল না। সে হাঁটু গেড়ে অন্ধকারে বসে পড়ল। সেই সময় বাইরে থেকে বুড়োর চাপা গলা ভেসে এলো, ও খোকার মা, খোকা আজ আবার কি করে এলো? পুলিশ আসে কেন? ঘুমো তো, চেঁচিয়ে পাড়া জাগিও না।
এই অন্ধকারেও সে ঘরের মধ্যে দারিদ্র্যের একটা গন্ধ টের পাচ্ছিল। কেমন একটা চিমসে হাওয়া পাক খাচ্ছে এখানে। এবং তখনই সে টের পেল এখানে শুধু ওরা দুজনই নেই, আরও কয়েকটা নিঃশ্বাস পড়ছে মেঝেতে। বৃদ্ধা যেদিকে গিয়ে বসেছে সেদিকের মেঝেতে 3টে শিশু শুয়ে আছে। তুমি চোর ডাকাত নাও তো? আমাকে দেখে কি তাই মনে হয়? চেহারা দেখে আজকাল কিছু বোঝা যায় না। বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় করিনি। আমরা রাস্তায় পোস্টার লিখছিলাম, এমন সময় পুলিশ তাড়া করলো। আমাদের লেখাগুলো তো ওদের পছন্দ নয়। কি লেখা? আমরা এদেশের নিয়মগুলো ভাঙতে চাই, বুঝেছেন? এসব মন্ত্রী নেতাদের সরিয়ে এমন একটা সরকার আনতে চাই যেখানে ধনী দরিদ্রের কোনো পার্থক্য থাকবে না। জানি না তুমি সত্যি বলছো কি না, কিন্তু তোমাকে হুট করে এই ঘরে ঢুকতে দিলাম কেন জানো? বাইরের বুড়ো মানুষটা যদি ভুল বুঝেও নিশ্চিন্ত হয়, তাহলে বাকি রাতটা একটু ঘুমোতে পারবে। উটকো লোককে এভাবে ঘরে ঢোকানো অন্যায়, কিন্তু অন্ধ মানুষটার জন্য। অনিমেষ অনেকক্ষণ কথা বলতে পারল না। নিজেকে সামলে নিয়ে বৃদ্ধা বলল, ভোর হবার আগেই তুমি চলে যাও, মানুষটা জাগবার আগেই। খানিকক্ষণ চুপচাপ। রাত ঘন হলে কতগুলো নিজস্ব শব্দ সৃষ্টি করে, সেগুলো মাঝে মাঝে কানে আসছিল। ভীষণ ক্লান্ত লাগছে এখন। সুভাষ দ্বারা ধরা পড়ল কিনা বোঝা যাচ্ছে না। প্রথম রাতেই কি যে বিভ্রাট হলো। তোমার মা বাপ নেই কেন? রাত্রিরে বাড়ি ফিরছ না, তাদের চিন্তা হবে না? হঠাৎ অনিমেষের বুকের ভেতরটা ভারী হয়ে এলো। সত্যি, এই কলকাতা শহরে তার জন্যে চিন্তা করার কেউ নেই। কথাটা মাথায় আসতেই বিদ্যুৎ ঝলকের মতো একটা মুখ মনের মধ্যে চলকে উঠল। যতক্ষণ সে অন্যায় করবে না, ততক্ষণ সেই মুখ আমৃত্যু তাকে সমর্থন করে যাবে। চিন্তা তো হবেই, কিন্তু ভালো কাজ করতে গেলে তো ঘরে বসে থাকলে চলবে না। তুমি মদ খাও? না। বিয়ে করেছ? না। এরা কি? আমার নাতি নাতনি। ওদের মা বাবা? মা চলে গেছে, বাপ মাতাল, অর্ধেক দিন বাড়ি ফেরে না। আমরা দুজন এদের পাহারা দিই, ঝিয়ের কাছে আর কটা টাকা পাই। তারপর সব চুপচাপ। অনিমেষ আর কথা খুঁজে পাচ্ছিল না। কখন ভোর হয় এই আশায় বসে থাকা ছাড়া এই মুহূর্তে অন্য কোনো চিন্তা নেই। তোমরা কি লড়াই করে ভালো দিন আনবে, না আমাদের কাছে ভোট চাইতে আসবে? আমরা ভোটে বিশ্বাস করি না। তাহলে? আমরা লড়াই করব। পারবে? পারতে হবেই। আবার সব শান্ত, কিন্তু সেটা খুব সামান্য সময়ের জন্যই। গলির ভেতর আওয়াজ উঠল, জড়ানো গলায় কেউ গান গাইছে। সঙ্গে সঙ্গে অন্ধকারের মধ্যেই অনিমেষ দেখতে পেল বৃদ্ধা তড়াক করে উঠে দাঁড়ালেন। আর তারপরেই বাইরে বুড়োর কণ্ঠ বাজল, খোকা খোকা এলি, শুয়ে পড় বাপ। তীরের মতো বৃদ্ধা দরজা খুলে বেরিয়ে গেল বাইরে। তারপরেই হাউ মাউ করে কান্না উঠল, পুরুষ কণ্ঠের আওয়াজ এবং সঙ্গে সঙ্গে বৃদ্ধার গলা। পাড়ার লোক জানবে, মদ খেয়ে খাদ্যে লজ্জা করে না, তুই না পুরুষ মানুষ? তারপরেই খোলা দরজা দিয়ে বৃদ্ধা একটা দড়ি পাকানো শরীরকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে এলো। ছেলেকে বাচ্চাগুলোর পাশে ধীরে ধীরে শুইয়ে দিল বৃদ্ধা। শোয়া মাত্র ফোঁস ফোঁস করে নিঃশ্বাস পড়তে লাগলো তার। অনিমেষ দাঁড়িয়েছিল। বৃদ্ধা এগিয়ে এসে বলল, রাত শেষ হয়ে এসেছে, তুমি যাও। সেই সময় বুড়োর গলা বাজল।
ও খোকার মা, খোকা দুবার এলো কি করে? আগে কে এসেছিল? কেউ না, ঘুমাও দাও। অনিমেষ নিঃশব্দে বেরিয়ে এলো বারান্দায়। বৃদ্ধা পেছন পেছন এসেছে। আকাশ ক্রমশ পরিষ্কার হচ্ছে। বারান্দার এক কোণে বুড়ো গুটি সুটি মেরে শুয়ে আছে। বস্তির মানুষ জাগবো জাগবো করছে এইবার। অনিমেষ ঘুরে দাঁড়িয়ে বলল, আপনার কাছে আমি ঋণী হলাম। কি কথা ছিলি? তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ো, যাও। বলে দ্রুত ঘরের মধ্যে ঢুকে গেল বৃদ্ধা। অনিমেষ এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। তারপর ভারতবর্ষের একটা ক্ষুদ্র শরীরকে ঘরের মধ্যে রেখে ভোর হয়ে আসার সময় সে বড় রাস্তার দিকে হাঁটতে লাগল। খুব দ্রুত কাজ শুরু হয়ে গেল। অনিমেষের ওপর নির্দেশ ছিল যে কোনো মুহূর্তে অ্যারেস্ট এড়ানোর জন্য তৈরি থাকতে এবং বিকল্প থাকার ব্যবস্থা করে রাখতে। এমএ পরীক্ষা এসে গেল বলে, অথচ পড়াশোনা হচ্ছে না বললেই হয়। পার্টির কাজে অনেক সময় 20 ঘন্টাই কেটে যাচ্ছে আজকাল। মাঝে মাঝে রাত্রে হস্টেলে ফেরাই হয় না। এ ব্যাপারে কাউকে কৈফিয়ত দেবার নেই বলেই মাচোয়া। শিলিগুড়ির কিছু দূরে একটি স্থান নির্বাচন করা হয়েছে মূল ঘাঁটি হিসেবে ব্যবহারের জন্য। একদিকে ভারতবর্ষ, অন্যদিকে পাকিস্তান, আর এক পাশে নেপাল। ভৌগোলিক বিচারে গেরিলা বাহিনীর হেডকোয়ার্টার্স হবার পক্ষে অতি উপযুক্ত জায়গা। এলাকাটির নাম নকশালবাড়ি। নকশালবাড়ি ফাঁসি দেওয়া খড়িবাড়ি অঞ্চলে কৃষকদের সশস্ত্র করে ওই এলাকাকে মুক্ত অঞ্চলে পরিণত করার কাজ গোপনে চলেছে। এসব সত্ত্বেও একটা বিশেষ অভাব অনুভূত হচ্ছিল। আসন্ন বিপ্লবের কাজকর্ম পরিচালনা করার জন্য একজনও সর্বভারতীয় বিশ্বাসযোগ্য নেতা এগিয়ে আসছিলেন না। একজন লেনিন বা মাও সেতুং, হোচিমিন কিংবা ফিডেল কাস্ট্রো দূরের কথা, চোখের সামনে চে গুয়েভারার মতো সংগ্রামী পুরুষের অভাব চোখে ঠেকছিল। কলকাতা শহরের আশেপাশে ছোট ছোট দল তৈরি হয়ে গেল। একদিকে দমদম, সিঁথি, বরাহনগর, বেলঘরিয়ায়, অন্যদিকে বেলেঘাটা, যাদবপুর, টালিগঞ্জ এলাকায় কাজকর্ম জোরদার হতে লাগল। সাধারণ মানুষ এখনো মুখ না খুললেও বাতাসে একটা চাপা উত্তেজনা ক্রমশ জমছে, এটা টের পাওয়া যায়। সমস্ত পশ্চিমবঙ্গ এখন অস্থির। বেলঘরিয়াতে আজ গ্রুপ মিটিং ছিল। অত্যন্ত সতর্কতার সঙ্গে এই সভাগুলো করতে হয়। এতদিন পুলিশের ভয় ছিল, এখন অন্যান্য রাজনৈতিক দলগুলো ভয়ের কারণ হয়েছে। একটা গোপন ষড়যন্ত্র চলছে এই খবর তারাও টের পেয়েছে। হয়তো এখনো বিশ্বাসযোগ্য নয়, কিন্তু স্বস্তিও হচ্ছে না। আজকের মিটিংয়ে অনিমেষরা স্থির করল এলাকা দখল করতে হবে। পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষে যাওয়া হবে না, তবে পুলিশি অত্যাচার শুরু হলে গেরিলা কায়দায় তাদের প্রতিরোধ করতে হবে। এখন বিভিন্ন এলাকায় প্রচুর বোমা তৈরি হচ্ছে। সম্প্রতি দমদমে একটা গোপন ডেরায় বোমা তৈরির সময় বিস্ফোরণ হয়ে 2টি ছেলে ঘটনাস্থলেই মারা যায়। সেখানে হানা দিয়ে পুলিশ প্রচুর বোমা ও মশলা বাজেয়াপ্ত করার পর তাদের তৎপরতা বেড়ে গেছে। মিটিং শেষ করে বাইরে বেরিয়েই অনিমেষের মাধবীলতার কথা মনে পড়ল। এই জায়গাটা থেকে ওর বাবার বাড়ি এমন কিছু দূরে নয়, অথচ সেই বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে মেয়েটা আর একবারও এখানে ফিরে আসেনি। মাধবীলতা অনিমেষের সঙ্গে কথা বলার সময় ভুলেও এই সব প্রসঙ্গ তোলে না। এসব ব্যাপারে অত্যন্ত শীতল হয়ে গেছে সে। এখন রোজ দেখা করার সুযোগ বা সময় হয় না। মাধবীলতার দৈনিক রুটিন অনিমেষের জানা, সময় পেলেই ওর কাছে চলে যায়। অনিমেষ লক্ষ্য করেছে তাকে দেখা মাত্র মাধবীলতার মুখ কি উজ্জ্বল হয়ে ওঠে। ওই মুখটির জন্যে পৃথিবীতে অনেক কাজ করে যাওয়া যায়,
অনিমেষের নতুন চিন্তাধারার কথা মাধবীলতা জানে। যে মেয়ে এককালে বলতো আমার বড় ভয় করে, সে এখন খুব বদলে গেছে। এখন সে চুপচাপ ওদের কাজকর্মের কথা শোনে। বেলঘরিয়া থেকে বেরিয়ে মানিকতলার মোড়ে নেমে রামানন্দ চ্যাটার্জি স্ট্রিটে হেঁটে এলো অনিমেষ। এটা ওর পুরনো পাড়া। লাহাবাড়ি ছাড়িয়ে বাঁদিকের দোতলা বাড়ির দরজায় টোকা দিল সে। রাস্তাটা এখন খালি। সবে সন্ধে হয়েছে, কিন্তু কোনো কারণে পথের আলো জ্বলেনি। অনিমেষ দেখল দরজার ডান দিকে একটা কলিং বেলের বোতাম রয়েছে, কিন্তু সেটা ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। কয়েক মুহূর্ত অপেক্ষা করেই সে আবার শব্দ করতে ওপরের ব্যালকনি থেকে একজন ঝাঁঝিয়ে উঠল। কাকে চাই? আমি অনিমেষ। ওপরে তাকিয়ে পরিচয় দিতেই ভদ্রলোক ভেতরে মিলিয়ে গেলেন। তার কয়েক মুহূর্ত বাদেই সেই মানুষটি দরজা খুলে ওকে ভেতরে আসতে ইঙ্গিত করলেন। একতলার পেছন দিকের ঘরে মহাদেব দ্বারা বসে আছেন। সুভাষদাও রয়েছে। সেই পোস্টার মারার রাতের ঘটনার পর সুভাষদার সঙ্গে তার আর দেখা হয়নি। অনিমেষ সে প্রসঙ্গ তুলবে ভাবতেই মহাদেবদা চাপা গলায় জিজ্ঞাসা করলেন, একা এলে? কাউকে দেখনি তো পেছনে আসতে? চোখে পড়েনি। কিন্তু এই গলিতে একজন আছে। তোমাকে যে এখানে আসতে নিষেধ করব তারও কোনো উপায় ছিল না। বেলঘড়িতে কেমন কাজ হলো আজ? ভালো, খুব সিরিয়াস ছেলে সব। অনিমেষ, আমাদের কাছে খবর এসেছে তুমি ব্ল্যাকলিস্টেড হয়েছ। সামহাও পুলিশ তোমার খবর জেনে গিয়েছে। শোনো, তোমার আর ওই হোস্টেলে থাকা একেবারেই উচিত নয়। যে কোনো মুহূর্তেই তোমাকে অ্যারেস্ট করতে পারে। আপনাদের খবর ঠিক আছে? আমাদের খবর যেমন পেয়ে যাচ্ছে, ঠিক ওদের কিছু কিছু খবরও আমরা পাচ্ছি। আপনাদের সাজেশন কি? তোমার থাকার বিকল্প ব্যবস্থা কি আছে? না, দু একজন বন্ধুর মুখ মনে পড়ছে অবশ্য। তাদের কারো কাছে আজ রাতে থেকে যাও, হোস্টেলে ফিরো না। কিন্তু আমার জিনিসপত্র তো ওখানে পড়ে আছে। ওগুলোর কথা পরে চিন্তা করা যাবে। অনিমেষ, তোমার এখন কলকাতা থেকে চলে যাওয়া দরকার। ব্যাপারটা নিয়ে আমরা আগে থেকেই চিন্তা করছিলাম। এটাই মনে হয় উপযুক্ত সময়। তুমি উত্তর বাংলায় চলে যাও। ওখানে টেনশন কম থাকবে, মনের মতো কাজ করতে পারবে, আর পুলিশের ঝামেলা থেকে অনেকটা নিশ্চিন্তে থাকতে পারবে। সমস্ত ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ। কবে যাব? কাল শিলিগুড়ির স্টেশন পাড়ায় একজনের সঙ্গে দেখা করবে। তাকে সব খবর দেওয়া হয়ে গেছে। হি উইল টেল ইউ এভরিথিং। আজ রাত্রে রওনা হওয়ার একটা অসুবিধে আছে। কথাটা বলার সময় মাধবীলতার মুখ মনে পড়ল অনিমেষের। ওকে একটুও না জানিয়ে হুট করে চলে যাওয়াটা অত্যন্ত অন্যায় হবে। কালই যেও। এই সময়টা বাইরে বেশি ঘুরে বেরিও না। কলকাতা ক্রমশ গরম হয়ে উঠছে। আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। আচ্ছা, আমাদের যোগাযোগ থাকবে কি করে? সে ব্যবস্থা করা হচ্ছে। সুভাষ যাচ্ছে বীরভূমে। আগামী মাসে বোলপুরে একটা গোপন মিটিং আছে। খবর পাবে, তখন দেখা হবে। আচ্ছা, আজ রাত করো না। মহাদেবদা ঘর থেকে বেরিয়ে কাউকে রাস্তাটা দেখতে বললেন। সুভাষদা, আমায় যদি কালই চলে যেতে হয় তাহলে হস্টেলের জিনিসপত্রগুলোর কি হবে? আমি তো আজ একটা ঠিকানা দাও, পৌঁছে দেওয়া হবে। অনিমেষ এক মুহূর্ত চিন্তা করে মাধবীলতা ঠিকানাটা দিল। ওটা তো গার্লস হস্টেল, তাই না? হ্যাঁ। রামানন্দ চ্যাটার্জি স্ট্রিট এখন ফাঁকা। অনিমেষ ওর পুরনো হস্টেলের সামনে দিয়ে হেঁটে আসছিল। আজ রাত্রে কোথায় থাকবে ভাবতে লাগলো অনিমেষ। পরমহংসের মুখটা মনে পড়ে গেল। কিন্তু হস্টেলে ফেরা যে দরকার ছিল। খাটে তোষকের তলায় কিছু টাকা রয়েছে, ওগুলোর প্রয়োজন। অনিমেষ ঠিক করল পরমহংসকে রাজি করাবে তার হস্টেলে গিয়ে সেগুলো নিয়ে আসতে। তমালকে একটা চিঠি লিখে দিলে সেই ব্যবস্থা করে দেবে। অ্যাভো স্ট্রিটে এসে অনিমেষ ডান দিকে মোড় নিল। অনিমেষ সাবধানে পথ হাঁটছিল। হঠাৎ ওর অস্বস্তি শুরু হলো। মনে হলো কেউ ওর পেছন পেছন হাঁটছে। নিশ্চিন্ত হতে সে ফুটপাথ পাল্টালো। একটা পানির দোকানের সামনে গিয়ে পয়সা দিয়ে সিগারেট কিনল। কিনেই চট করে ঘুরে দাঁড়ালো। খুব দ্রুত উল্টো ফুটপাথের মানুষগুলোকে লক্ষ্য করতে গিয়ে অনিমেষের চোখ একটি মুখের ওপর স্থির হলো।
লোকটা চোখে চোখ পড়তেই মুখ ঘুরিয়ে নিল। অনিমেষ কিন্তু দৃষ্টি সরাচ্ছিল না। লম্বা রোগা লোকটা যে একটু অস্বস্তিতে পড়েছে সেটা বুঝতে অসুবিধে হচ্ছিল না। এটা কি সেই লোক মহাদেবদা যার কথা বলছিলেন? অনিমেষ হঠাৎ এগিয়ে পাশের কালোয়ারের গলিতে ঢুকে পড়ল। এখানকার হস্টেলে থাকার সময় এই গলি দিয়ে ওরা শর্টকাট করত কলেজে যেতে। দ্রুত পায়ে বেশ কিছুটা গিয়ে ডান দিকে মোড় ঘুরতেই অনিমেষ পেছনে তাকালো। লোকটি হন্তদন্ত হয়ে ফুটপাত পেরিয়ে গলিতে পৌঁছে গেছে। ওর একটা হাত কোমরের কাছে সতর্ক ভঙ্গিতে রাখা। অনিমেষ পা চালালো। আর সন্দেহ করার কিছু বাকি থাকলো না। পুলিশ তার পেছনে লেগে গেছে। এখন এই লোকটাকে কোনোভাবে না কাটাতে পারলে পরমহংসের বাড়িতে যাওয়া যাবে না। কি করা যায় ভাবতে ভাবতে সে বিবেকানন্দ রোডে এসে পড়ল। রাস্তাটা পার হয়ে স্কটিশের গলিতে ঢুকে পেছনে ফিরতেই সে লোকটাকে দেখতে পেল। কালোয়ারের গলি থেকে বেরিয়ে এপাশ ওপাশ দেখছে। অনিমেষ একটা থামের পাশে নিজেকে গুটিয়ে লক্ষ্য করতে লাগলো। লোকটা দুদিকের ফুটপাত ভালো করে যাচাই করে রাস্তা পার হচ্ছে। আর এখানে দাঁড়িয়ে থাকা উচিত নয়। অনিমেষ থামটা ছেড়ে পা বাড়াবার আগেই দেখতে পেল রাস্তার এধারে দাঁড়ানো একটা জিপের পাশে গিয়ে লোকটা হাত পা নেড়ে কথা বলছে। ওটা যে পুলিশের গাড়ি তা বুঝতে সময় লাগলো না। 4-5 জন পুলিশ গাড়ি থেকে লাফিয়ে নামল। অনিমেষ আর অপেক্ষা করল না। ফুটপাথ ধরে সোজা ছুটতে লাগলো স্কটিশের দিকে। আর তখনই পেছনে হইচই শুরু হলো। পুলিশগুলো ছুটছে এবার। এখনকার মতো গপ্পমিরে ঠেকের সময় শেষ। পুলিশের হাতে কি ধরা পড়বে অনিমেষ? এই প্রশ্নের উত্তরের সাথে আগামীকাল আসব আমি গপ্পমিরে ঠেকের বিশেষ নিবেদন সমরেশ মজুমদারের কালোজয়ী উপন্যাস কালবেলার 7ম পর্ব নিয়ে, ঠিক রাত 9টায়। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্পমিরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।